শুরু করবো আমি। হ্যাঁ জি ম্যাম, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাহিবা জামান, এফসিপিএস পার্ট 2 ট্রেইনি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আপনাদের একটি বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে আম, গত জানুয়ারিতে যে মিড টার্মটা হলো আমাদের, সেই মিড টার্মের বিসিপিএস এর যে কোয়েশ্চেন গুলো এসেছিল সেটা এসএ কিউ সলভ ক্লাস। আপনারা জানেন যেখানে চারটা গ্রুপ থাকে, 1 2 3 4। 1 আর 2 হচ্ছে গাইনি এবং 3 আর 4 হচ্ছে অবস। তো আপনাদেরকে আজকে চারটা সলভই দেখানো হবে, চারটা পার্টের সলভই দেখানো হবে। আমি প্রথম দুইটা নিব, গাইনি পার্টটা নিব। আর আমাদের আরেকজন আপু আছেন, উনি অবস নেবেন। প্রথমে আপনাদেরকে বলে দিই যে মিড টার্মের প্যাটার্নটা কিন্তু এখন একটু হালকা চেঞ্জ হয়েছে, মানে কোয়েশ্চেন গুলো আপনি দেখবেন যে একদম সরাসরি ঠিক না। আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে। তবে আপনারা যদি রেগুলার ক্লাস ফলো করেন তাহলে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করা ইনশাল্লাহ এত টাফ না। তবে একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে, যেহেতু আমাদের টাইম কম, সেজন্য আগে থেকে একটু গুছানো থাকলে আমাদের অ্যান্সার করা সহজ হবে। আমি গাইনি পার্টটা শুরু করছি। প্রথমে আমরা দেখব গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1 এর কোশ্চেনটা ছিল হচ্ছে 15-year-old girl is brought with concerns of not attaining menarche. She has short stature, wave neck, shield chest, widely spaced nipples, and cubitus valgus. On examination, she is Tanner stage 1 for breast development. Blood pressure is 150/90 millimeter mercury. এখন আমি এই যে লাল কালিতে যেটা দাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের ক্লু, যে আপনি কোন ক্লুটা দেখে বুঝবেন যে এটার ডায়াগনোসিসটা কি হবে। তো কোয়েশ্চেন আছে হচ্ছে হোয়াট ইজ মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মেনশন 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস অ্যান্ড আউটলাইন 2 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইন দিস কন্ডিশন। কোশ্চেনের নাম্বারগুলো খেয়াল করেন, প্রথমটার জন্য 1, এরপরে সেকেন্ড কোশ্চেনের জন্য 0.5 × 4, টোটাল মার্কস হচ্ছে 2, আর 3 নাম্বারের জন্য হচ্ছে 2। তাহলে আমরা দেখি হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে টার্নার সিনড্রোম। 2 নম্বরে বলেছে হোয়াট মেনশন 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস, এবং নাম্বার হচ্ছে 0.5 × 4। তাহলে আপনাকে চারটা ইনভেস্টিগেশন লিখতে হবে এবং চারটার জন্য প্রত্যেকটার জন্য হচ্ছে 0.5। তো আপনি কিন্তু চারটার বেশি লিখলে আপনাকে নাম্বার কিন্তু আপনার বেশি আসবে না। সো এই জায়গায় টাইম ওয়েস্ট করে লাভ নাই, আপনাকে ইম্পর্টেন্ট চারটা ইনভেস্টিগেশনই লিখতে হবে। প্রথমে আমরা লিখবো ক্যারিওটাইপিং, কারণ এটাই কনফার্মেটরি। আমি কিন্তু পরীক্ষায় এভাবেই লিখেছিলাম। আমি আজকে যে কোয়েশ্চেন গুলা রেডি করেছি, যে অ্যান্সার গুলা কিন্তু আমি পরীক্ষায় যেভাবে দিয়েছি আমি কিন্তু সেভাবেই রেডি করেছি আপনাদের জন্য। আচ্ছা, প্রথমে আমরা ক্যারিওটাইপিং লিখবো, যেটা হচ্ছে কনফার্মেটরি। তারপর আমরা করব হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন। এখানে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস প্রেজেন্ট থাকবে, বাট ইউটেরাসটা স্মল থাকবে। ওভারি, ওয়ান সাইড স্ট্রিক, অ্যানাদার সাইড মে বি ফাংশনাল, অথবা বোথ ওভারিজ মে বি স্ট্রিক। হরমোন প্রোফাইলটা ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। এফএসএইচ এলএইচ হাই থাকবে এবং ই2 ভেরি লো থাকবে, এন্ড সেক্স ক্রোমাটিন স্টাডি হচ্ছে নেগেটিভ। 3 নাম্বার কোশ্চেন ছিল 2 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইন দিস কন্ডিশন, এবং এখানে নাম্বার হচ্ছে 2। তাহলে এখানে আমরা 2 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কিভাবে লিখবো। আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট লেখার সময় অবশ্যই ভাগ করে লিখতে হবে, জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট আলাদা করে লিখতে হবে। দেখেন, জেনারেল ম্যানেজমেন্টে আমি কি দিব, যেহেতু তার টার্নার সিনড্রোম, এখানে কিন্তু আমাকে অনেক কিছু বলতে হবে। তার জেনারেল ম্যানেজমেন্টে খুব ভালো করে কাউন্সিলিং করতে হবে। তাহলে কাউন্সিল দ্য পেশেন্ট অ্যাবাউট ডায়াগনোসিস, সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড প্রপার এডুকেশন অফ দ্য চাইল্ড, প্ল্যান অফ ম্যানেজমেন্ট, আউটকাম অ্যান্ড প্রবাবল ডিউরেশন অফ ট্রিটমেন্ট উইথ কস্ট, এক্সেসিভ ওয়েট গেইন শুড বি অ্যাভয়েডেড। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে সবকিছুই কিন্তু কভার করতে হবে। কিভাবে কভার করবেন দেখেন, কোশ্চেনে কি কি আছে। শর্ট স্টেচারের কথা বলা, মেনার কি অ্যাটেইন করতেছে না সে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে আমাকে কিন্তু এই জিনিসগুলো কভার করে দিতে হবে, যে আমি এগুলোর জন্য কি কি ম্যানেজমেন্ট দিতে চাই। তাহলে গ্রোথের জন্য আমি কি দিব, স্পেসিফিক ম্যানেজমেন্টে এক্সোজেনাস গ্রোথ হরমোন,
Start from 2 to 4 years of age and continue for 7 years to achieve a desirable growth. তারপরে আমি ফর ব্রেস্ট ম্যানেজমেন্টের জন্য দিব ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট ফর 1 to 2 years. ফর এস্টাবলিশমেন্ট অফ মেনস্ট্রুয়েশন প্রথমে লো ডোজ ইস্ট্রোজেন ফর 25 days, দেন প্রোজেস্ট্রন এমপিএ ফর লাস্ট 10 days. আপনি এখানে আপনার অ্যান্সার শেষ করতে পারেন, আমি এখানে অ্যান্সার শেষ করেছিলাম, কিন্তু আপনি চাইলে তার রিপ্রোডাক্টিভ লাইফের কথা বলে দিতে পারেন যে উসাইড ডোনেশন এন্ড আইভিএফ করা যায়। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 30-year-old lady attended GOPD with history of menorrhagia, dysmenorrhea and primary subfertility. Her vaginal examination revealed 8 week size retroverted tender uterus. এখানে টেন্ডারটা কেন দাগানো, কারণ দেখেন মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, প্রাইমারি সাবফার্টিলিটি এগুলো কিন্তু এন্ডোমেট্রিওসিসও হয়, ফাইব্রয়েডেও হয়। আনলেস ইনফেক্টেড ফাইব্রয়েড, ইউটারাস কিন্তু টেন্ডার হয় না। আচ্ছা, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এখানে 1 নাম্বার। ওয়াই ইনফার্টিলিটি অকার্স ইন দিস কন্ডিশন, 2। আর হচ্ছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ডিসমেনোরিয়া ইন দিস পেশেন্ট। আপনি যদি কোশ্চেনটা নাও বোঝেন বা আপনার যদি কনফিউশন লাগে, আপনি কিন্তু মানে এই ইয়েটা যেটা এইটা যদি আপনি নাও বোঝেন যে কি অ্যান্সার হবে, তখন কিন্তু আপনি কোশ্চেন থেকে অ্যান্সারটা বের করতে পারেন। কারণ ক্রাইটেরিয়া অফ ডিসমেনোরিয়া এটা কিন্তু ম্যাডামদের একটা ফেভারিট কোশ্চেন, এটা এন্ডোমেট্রিওসিসেই ম্যাডামরা জিজ্ঞেস করে। আচ্ছা, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? My most probable diagnosis is endometriosis with primary subfertility. তার যেহেতু প্রাইমারি সাবফার্টিলিটি কথা বলা আছে, এজন্য কিন্তু আমাকে এটা বলতে হবে পেশেন্টটা কিন্তু 30 ইয়ার ওল্ড। হ্যাঁ, 30 ইয়ারে কিন্তু প্রাইমারি সাবফার্টিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এজন্য আপনাকে এখানে উইথ প্রাইমারি সাবফার্টিলিটি কথাটা বলে দেওয়া ভালো। আচ্ছা, এরপরে বলেছে হোয়াই ইনফার্টিলিটি অকার্স ইন দিস কন্ডিশন এনি টু, তাহলে আপনাকে দুইটা কথা বলতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কোথায়, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস চ্যাপ্টারে আপনি দেখবেন, আহ, যেখানে হচ্ছে আপনার সিমটমস গুলো ওখানে আছে, বাট স্পেসিফিক এই অ্যান্সারটা আছে হচ্ছে ইনফার্টিলিটি চ্যাপ্টারে। একটা চার্ট আছে, সেখানে 3টা আপনার হচ্ছে ফ্যাক্টরের কথা বলা, একটা হচ্ছে ইউটেরাইন ফ্যাক্টর, ওভারিয়ান ফ্যাক্টর আর টিউবাল ফ্যাক্টর। এখন 3টা ফ্যাক্টরের মধ্যে আপনি কোন ফ্যাক্টরটা দিবেন? প্রথমে হচ্ছে আপনার কোশ্চেনে বলা আছে টেন্ডার ইউটেরাস, তো ইউটেরাইন ফ্যাক্টর আপনি দিবেন। এবং আমরা জানি এন্ডোমেট্রিওসিসের সবচেয়ে কমন সাইট হচ্ছে ওভারি, সেজন্য আমরা এখানে ইউটেরাইন ফ্যাক্টর আর ওভারিয়ান ফ্যাক্টর এই দুইটা দিব। আর টিউবের ফ্যাক্টর আপনি দিতে পারেন, বাট এই জায়গায় আসলে ইউটেরাইন ফ্যাক্টর ওভারিয়ান ফ্যাক্টর দেয়াই ভালো। তাহলে ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনার প্রত্যেকটাই মুখস্থ করবেন, কারণ পরীক্ষার হলে সবকিছু মনে থাকে না। আর যেটা মনে থাকবে সেটাই লিখবেন। ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে অ্যাবনর্মাল endometrial receptivity, abnormal systemic immune response, implantation failure. Ovarian factor anovulation, defective folliculogenesis and reduced ovarian reserve. আপনারা দুইটা ফ্যাক্টর দিয়ে ভিতরে দুইটা দুইটা করে 4টা দিলেই এনাফ। আচ্ছা, এরপরে ছিল যে ক্রাইটেরিয়া অফ ডিসমেনোরিয়া ইন দিস কন্ডিশন, এটা আমরা সবাই জানি। There is progressive increase in secondary dysmenorrhea. The pain starts a few days prior to menstruation, gets worsened during menstruation, and takes time even after cessation of period to get relief. The site of pain is usually deep-seated and on the back of recta. আচ্ছা, এর পরে যে লাইনটা, এই যে এটা আপনারা না দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু পড়ে রাখা ভালো। সেটা হচ্ছে যে এই পেইনটা কেন হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, থ্রোম্বক্সিন বিটা 2 ফর এন্ডোমেট্রিওটিক টিস্যু। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে 35-year-old multiparous lady complaining of irregular PV bleeding, postcoital bleeding and foul smelling vaginal discharge for last 6 months. Examination reveals cauliflower-like growth on cervix. What is your probable diagnosis? 1. How will you confirm your diagnosis? 2. Mention four poor prognostic factors of a case of carcinoma cervix. আচ্ছা, তাহলে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ শুনে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স। তাহলে প্রবাবল ডায়াগনোসিস আমার কার্সিনোমা সার্ভিক্স। আচ্ছা, দেখেন সেকেন্ড কোশ্চেনটা কি লেখা, যে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, এখানে মার্কস হচ্ছে 2। কোনো কিছুরই ডায়াগনোসিস কনফার্ম করতে হলে আমাকে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। কিন্তু 2 নম্বরের জন্য কিন্তু আপনি এত লেখার সময় পাবেন না, আপনাকে কিন্তু কোশ্চেনটা ছোট করে লিখতে হবে, তবে খুব ইনফরমেটিভও লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা কিভাবে করব, আমি কম লিখে বেশি নাম্বার নিব। দেখেন, after taking detailed history and thorough examination, general and systemic, I will do the following investigation. ইনভেস্টিগেশন ছাড়া কিন্তু আসলে কখনোই আপনি এভাবে শুধু চোখে দেখে বা
ইয়ে করে কিন্তু কনফার্ম করা যায় না ডায়াগনোসিস। ইনভেস্টিগেশন আপনারা জানেন যে আমরা হচ্ছে গিয়ে রুটিন স্পেসিফিক আলাদা করে বলি। আপনারা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে কয়েকটা ইনভেস্টিগেশন বলবেন: ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, সিবিসি, এইচবিএসিজি, ইউরিনারেমি, আরবিএস। আচ্ছা, স্পেসিফিক ইনভেস্টিগেশনের ভিতরে দেখেন, আমি কিন্তু প্রথমে লিখে দিয়েছি যে ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস বায়োপসি ইজ ম্যান্ডেটরি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি। এই কথাটা আগে লিখে নেবেন। মানে আপনি যেটা জানেন যে বায়োপসি করতে হবে, তারপরে হিস্টোপ্যাথোলজি করতে হবে, এই কথাটা যদি আপনি জানেন সেটা আপনার ম্যাডামকে বুঝাই দিতে হবে। আচ্ছা, এরপর যদি লেশনটা বড় হয়, ইফ দ্য লেশন ইজ বিগ, ওয়েজ বায়োপসি; ইফ দ্য লেশন ইজ স্মল, পাঞ্চ বায়োপসি ফ্রম এ কম্পারেটিভলি নন এফেক্টিভ এরিয়া; if the growth is not visible, colposcopy guided punch biopsy by Kelly's forceps; and endocervical growth যদি থাকে তাহলে কোন বায়োপসি করবো উইথ endocervical curettage। আচ্ছা, সাথে আপনি টিভিএস, সিটি স্ক্যান আর হচ্ছে এমআরআইটা করতেও পারেন, নাও এটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, না লিখলে সমস্যা নাই। তবে এই যে বায়োপসি ফর বা হিস্টোপ্যাথোলজি, এটা ম্যান্ডেটরি, এটা লিখতেই হবে। আচ্ছা, ওর হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টরস। এখন এই জিনিসটা দেখেন আপনাদের, মানে আমি একটু বলে দেই যে এই যে যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু নর্মালি আমি পড়ছিলাম না ফর এসএকিউ। এটা আমি কিভাবে কিভাবে পড়া শুরু করছি এই জিনিসটা, সেটা হচ্ছে এটা এসবিএ তে একটা ছিল কোশ্চেনটা। এসবি এর একটা কোশ্চেনে, যেটা জেনেসিসেই মানে কোশ্চেনটা ছিল, এসবি এর ওই কোশ্চেনটা দেখে তখন হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা পড়েছি, কিন্তু তার আগে কিন্তু আমি এটা পড়িনি। এই জন্য আপনারা যখন এসবিএ পড়বেন, সেই এসবিএ গুলো কিন্তু সাথে সাথে সলভ করবেন, এবং এসবিএ মানে যে প্যারা থেকে আসতেছে এসবিএ টা, ওই প্যারাটা আপনারা চেষ্টা করবেন একটু পড়ে ফেলতে। আচ্ছা, ওর প্রগনোস্টিক ফ্যাক্টরটা চারটা বলেছিল। আচ্ছা, টিউমার সাইজ যদি মোর দ্যান ইকুয়াল 4 সেন্টিমিটার হয়, এবং ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড অ্যান্ড পজিটিভ লিম্ফোভাস্কুলার ইনভেশন; এক্সট্রা সার্ভাইকাল স্প্রেড মোর দ্যান ইকুয়াল 10 মিলিমিটার; ডিপ স্ট্রমা ইনভেনশন মোর দ্যান 70%; adenocarcinoma patients have poor prognosis; patients with higher serum values of squamous cell carcinoma antigen have poorer survival rate; poor prognosis with presence of HPV mRNA in the blood or lymph node of the patient। আচ্ছা, এটা কিন্তু একটা ডিরেক্ট কোশ্চেন, বইতে আছে, আপনারা খেয়াল করে দেখবেন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে, a 22-year-old lady comes with history of induced abortion 7 days back. She complains fever, vomiting, abdominal pain, pervaginal bleeding for past 3 days, and decreased urinary output and abdominal distension for 1 day. What is your diagnosis? What are the further investigations to be done? What is your management? আচ্ছা, এখানে দেখেন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এটা এক, ঠিক আছে। হোয়াট আর দ্য ফার্দার ইনভেস্টিগেশনস টু বি ডান, মেনশন 8, এবং 0.25 করে, 0.25 করে হচ্ছে টোটাল নাম্বার 2। তার মানে এক একটা পয়েন্টে, এক একটা ইনভেস্টিগেশনের পয়েন্টে আপনাকে 0.25 করে নাম্বার দেওয়া হবে। হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট, এটাও কিন্তু মেনশন 8, 0.25 ইন্টু 8, তাহলে আপনাকে কিন্তু টোটাল 8টা পয়েন্টই দিতে হবে। আচ্ছা, এটা আমি পরীক্ষায় যেভাবে লিখেছিলাম আমি আপনাদেরকে সেভাবেই দেখাবো। দেখেন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে সেপটিক অ্যাবর্শন উইথ জেনারেলাইজড পেরিটোনাইটিস, কারণ এখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বলেছে, হতেই পারে জেনারেলাইজড পেরিটোনাইটিস। আচ্ছা, ফার্দার ইনভেস্টিগেশন টু বি ডান 8টা। তাহলে 8টা ইনভেস্টিগেশন বললাম, আমরা অবশ্যই রুটিন এবং স্পেশাল বলবো। তাহলে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে কি হবে? ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং, সিবিসি, ইউরিনারেমি, কালচার সেন্সিটিভিটি। স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে হাই ভ্যাজাইনাল সোয়াব এন্ড কালচার সেন্সিটিভিটি, ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি, ultrasonography of abdomen and pelvis to detect intrauterine written product of conception, foreign body, free fluid in peritoneal cavity অথবা pouch of Douglas, সেরাম ল্যাকটেট অ্যান্ড কোয়াগুলেশন প্রোফাইল। সেরাম ল্যাকটেটটা অবশ্যই দিবেন। এটা ইউসি ট্রেনিং এ সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু ম্যাডামরা স্পেসিফিক্যালি এটা বলে। বান্ডেল থাকে একটা সেপটিক অ্যাবর্শনের, 6 বান্ডেল এরকম একটা ম্যাডামরা কিন্তু বলে ইউসি ট্রেনিং এ। ওখানে সেরাম ল্যাকটেটটা ম্যাডামরা আলাদা করে বলে। আমি যখন ইউসি ট্রেনিং করেছিলাম তখন ম্যাডামরা বলেছিল এটা, এই জন্য সেরাম ল্যাকটেটে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট, মেনশন 8, মানে আপনাকে 8টা পয়েন্টে শেষ করতে হবে।
8টা পয়েন্টে শেষ করতে হবে ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু পুরোটা শেষ করতে হবে। 8টা পয়েন্ট মানে যে আপনি ছোট ছোট করে দিয়ে গেলেন তা না, আপনাকে সবই বলতে হবে, সবকিছুই 8টা পয়েন্টের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমি আগে কি করব? হসপিটালাইজেশন, কাউন্সিলিং এন্ড অ্যাসেসমেন্ট অফ ম্যাটারনাল কন্ডিশন এন্ড কমিউনিকেশন অ্যাবাউট দ্য ইটিওলজি এন্ড কনসিকুয়েন্সেস, এবিসিডি অ্যাপ্রোচ করব। অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিএমেটিক এন্ড পেইন রিলিফ বাই ইনজেকশন পেথিডিন, catheterization and strict fluid balance by maintaining intake output charts and all necessary relevant investigation. দেখেন আমার কোশ্চেনে কি কি ছিল: ফিভার, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন। আমি কিন্তু ফিভার, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইনের কথা, যেটার আমি ট্রিটমেন্ট দিব, আমি কিন্তু সব এখানে বলে দিয়েছি। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্ট তোমাকে অবশ্যই করতে হবে। আমি প্রথম হচ্ছে ইমিডিয়েট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাভারেজ দিব। ampicillin IV 2 গ্রাম 6 আওয়ারলি, জেন্টামাইসিন 80 মিলিগ্রাম IV 8 আওয়ারলি, মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম IV 8 আওয়ারলি। এই জিনিসটা ম্যাডামদের খুব পছন্দ, এই যে অ্যান্টিবায়োটিকের ডোজটা, এটা লিখে দিতে পারলে আপনার মার্কস অনেক ভালো আসবে। আচ্ছা, ডিএনসি আফটার অ্যান্টিবায়োটিক কাভারেজ অফ 24 আওয়ার্স, যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় দেন পোস্টেরিয়র কলপোটমি আফটার 48 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক কভারেজ ইফ পেলভিক অ্যাবসেস ইজ ফাউন্ড। আচ্ছা, এরপরেও দেখেন বলা আছে কিন্তু যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনে কিন্তু অনেক কিছুই হতে পারে, আপনার পারফোরেশন হতে পারে, গাট ইনজুরি হতে পারে। তো সেটার জন্য কিন্তু আমার ম্যানেজমেন্টটা বলে আসতে হবে। আমি কি করব? ল্যাপারোটমি করব। ইফ নো ইমপ্রুভমেন্ট অ্যান্ড পারফোরেশন অফ ইউটারাস ইজ সাসপেক্টেড, রিপেয়ার অফ ইউটারাস অথবা হিস্টেক্টমি। ইফ দ্যার ইজ গাট ইনজুরি, রিপেয়ার অ্যাকর্ডিংলি ভায়া জেনারেল সার্জন। গাট ইনজুরির কথা আপনি যদি বলতে চান, অবশ্যই এখানে আপনার জেনারেল সার্জনের কথা বলতেই হবে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পোস্ট অ্যাবর্টাল কেয়ার। তাহলে দেখেন আমি কোথা থেকে শুরু করছি, হসপিটালাইজেশন থেকে শুরু করছি তাকে, হসপিটালাইজেশন থেকে শুরু করে একদম পোস্ট অ্যাবর্টাল কেয়ার পর্যন্ত আমি এসে শেষ করেছি। এটাই করতে হবে আপনাকে। 8টা পয়েন্টের মধ্যে এভাবেই শেষ করতে হবে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি কি করবেন সেটা বলে দিতে হবে, বললে নাম্বার খুব ভালো আসবে। আচ্ছা, next question. A 20-year-old woman presented at GOPD for advice. She gave history of condom rupture during sexual intercourse 4 days back. She is worried that she would get pregnant. আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে 4 days ব্যাক। আপনি কিন্তু এখানে চাইলেই তাকে লেভোনোজেস্ট্রল দিতে পারবেন না। আমাদের কিন্তু কন্ট্রাসেপটিভে প্রথমে মাথায় আসে লেভোনোজেস্ট্রল, তাই না? কিন্তু লেভোনোজেস্ট্রলটা এখানে দেওয়া যাবে না, এটা 72 আওয়ার্স এর মধ্যে দিতে হয়। তাহলে হোয়াট এমার্জেন্সি কন্ট্রাসেপশন উইল ইউ অ্যাডভাইস, মেনশন দ্য মোড অফ অ্যাকশন এন্ড কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে 3 নম্বরে। আচ্ছা, এখানে আপনি তিনটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে আপনি আইইউসিডি দিতে পারেন, ইউলিপিস্টল দিতে পারেন, আর হচ্ছে মিফেপ্রিস্টন দিতে পারেন। তবে আইইউসিডিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং মোস্ট ইফেক্টিভ। আরেকটা জিনিস দেখেন, মোড অফ অ্যাকশন এন্ড কন্ট্রাইন্ডিকেশন। আপনি যদি ইউলিপিস্টল দিতে চান, সেক্ষেত্রে কিন্তু মোড অফ অ্যাকশনটা আমরা কিন্তু ইউলিপিস্টলের এত বেশি যায় না বা এত বেশি লেখাও যায় না, হ্যাঁ। কন্ট্রাইন্ডিকেশনও কিন্তু এত বেশি লেখা যায় না, যেখানে আপনার 2 নাম্বার করে। তো এই জন্য এখানে আইসিডি দেওয়াই ভালো। আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে ম্যাক্সিমাম আমি আমি শুনে দেখেছিলাম সবাই আইসিডি দিয়েছে, কারণ এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ। আচ্ছা, তাহলে 1 নম্বরে আই উইল অ্যাডভাইস কপার আইসিডি। 2 নম্বরে কি ছিল? মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশনের 2 নাম্বার, কন্ট্রাইন্ডিকেশনের 2। আচ্ছা, মোড অফ অ্যাকশন তাহলে কি? বায়োকেমিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন এন্ডোমেট্রিয়াম। এটা সরাসরি একটা বইয়ের কোশ্চেন, বইতে খুব সুন্দর করে লেখা আছে এটা। আচ্ছা, বায়োকেমিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল চেঞ্জেস কি হয়? দেয়ার ইজ নন স্পেসিফিক ইনফ্লামেটরি রিয়াকশন অ্যালং উইথ বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম। দিস অ্যাকুমুলেটস throughout the uterine lumen, cervical canal, and fallopian tube. This affects the function and viability of the gametes, thus it prevents fertilization, reduces chance of zygote formation and implantation. Endometrial inflammatory response decreases sperm transport and impairs the ability of the sperm to fertilize ovum. Copper devices, ionized copper has got an additional local anti-fertility effect by preventing blastocyst implantation through enzymatic interference. আর লেভোনোজেস্ট্রল আইইউএস যেটা, এটা কি করে? ইট ইন্ডিউসেস স্ট্রং অ্যান্ড ইউনিফর্ম সাপ্রেশন অফ এন্ডোমেট্রিয়াম, cervical mucus becomes thick and scanty, it impairs sperm motility and access to the upper genital tract, anovulation and insufficient luteal phase activity has also been mentioned. আচ্ছা, এখানে কিন্তু 2 নাম্বারের জন্য যে চারটা পয়েন্ট দেওয়া আছে সেটা ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার যদি এত কিছু মনে নাও থাকে, দেখেন বায়োকেমিক্যাল হিস্টোলজিক্যাল চেঞ্জেস এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই এই যে এই কথাটুকু লিখতেই হবে, যে নন স্পেসিফিক ইনফ্লামেটরি রিয়াকশন হচ্ছে,
এটা থ্রু আউট দ্য ইউটেরাইন লুমেন, সার্ভাইকাল ক্যানেল এবং ফ্যালোপিয়ান টিউব জুড়ে এটা থাকে, এই পর্যন্ত আপনি অ্যাটলিস্ট লিখবেন। তারপর এটা যদি আপনি লেখার সময় না পান, সেটা নাও লিখলেন, সমস্যা নেই, কিন্তু এই কথাটা লিখতে হবে এবং প্রিভেন্টস ফার্টিলাইজেশন এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তারপরে যে মিরেনা, এটাতে কিন্তু আপনি ছোট করে একটু দিয়ে দিতে পারেন যে স্ট্রং অ্যান্ড ইউনিফর্ম সাপ্রেশন অফ এন্ডোমেট্রিয়াম, সার্ভাইকাল মিউকাস বিকামস থিক অ্যান্ড স্ক্যান্টি। আমি এই পর্যন্তই দিয়েছিলাম, এরপরে আর একটু দেই নাই, তবে একটু দিতে পারলে খুব ভালো, কিন্তু এত লেখার আসলে সময় থাকে না। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন 2 নাম্বার ছিল, আপনারা 4টা করে দিতে পারেন, 4টা বা 6টা, এর বেশি আপনারা দিবেন না, এর বেশি আর লেখার সময় থাকবে না। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন প্রথমটাই দিবেন, প্রেগনেন্সি অর সাসপেক্টেড প্রেগনেন্সি, আনডায়াগনোজড জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, acute pelvic infection current or within 3 months, distortion of the shape of uterine cavity as in fibroid or congenital uterine malformation, severe dysmenorrhea, known or suspected uterine or cervical neoplasia, postpartum or post-abortal endometriosis in last 3 months or infected abortion, STIs current or within 3 months, trophoblastic disease, significant immunosuppression. আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি ইউলিপ্রিস্টল অ্যাসিটেটের কথাটা ওখানে লিখে দিয়েছি, যদি কেউ আপনারা করতে চান বা দিতে চান, তখন আপনারা কিন্তু এটাও দিতে পারেন, মেকানিজম অফ অ্যাকশন, কন্ট্রাইন্ডিকেশন। তবে ইউলিপ্রিস্টল অ্যাসিটেটের কন্ট্রাইন্ডিকেশন এই দুইটার বেশি আমি আর কোথাও পাইনি, তো আপনারা এটা একটু দেখে নিতে পারেন যদি আপনারা দিতে চান। তবে আইসিডি দেওয়া ভালো, কারণ এটাই মোস্ট ইফেক্টিভ অ্যান্ড গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার আমরা গ্রুপ 2-তে যাই। গ্রুপ 2-র প্রথম কোশ্চেনটা হচ্ছে, 30-year-old লেডি প্যারা 2 কেম টু জিওপিটি উইথ প্রোগ্রেসিভ মেনোরেজিয়া অ্যান্ড লাম্প ইন লোয়ার অ্যাবডোমেন। তাহলে আমার ক্লু হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া অ্যান্ড লাম্প। What is your diagnosis? How will you confirm the diagnosis? Mention 3 treatment options. Name some complications. আচ্ছা, কোশ্চেনগুলো একটু খেয়াল করেন আর নাম্বারগুলো খেয়াল করেন। What is your diagnosis? এখানে 0.5। How will you confirm your diagnosis? 0.5। তাহলে কনফার্ম এর ডায়াগনোসিস এটা করার জন্য কিন্তু আপনাকে এখানে হিস্ট্রি, তারপর হচ্ছে এক্সামিনেশন বা ইনভেস্টিগেশনের 2-3টা পয়েন্ট, এগুলো কিন্তু আপনার লিখলে হবে না। এখানে আপনাকে টু দা পয়েন্ট একটা কথাই লিখতে হবে। 0.5 আপনি যদি একটা লিখতে পারেন ঠিক মতো, 0.5, নাহলে কিন্তু আপনাকে এখানে মার্কস দিবে না। আচ্ছা, মেনশন 3 ট্রিটমেন্ট অপশনস আর হচ্ছে কমপ্লিকেশন। তাহলে ডায়াগনোসিস কি আমার? ফাইব্রয়েড ইউটেরাস। হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? টিভিএস। আচ্ছা, এরপরে কি বলেছে? মেনশন 3 ট্রিটমেন্ট অপশনস, 3 নাম্বার করে। তাহলে এখানে আপনি কিভাবে তিনটা সাজাবেন, কিভাবে 3 নাম্বার তোলা যায়? দেখেন, প্রথমে লিখবেন জেনারেল ম্যানেজমেন্ট, reassurance and counseling about the disease, its consequences and possible treatment options available। এটা গেল আমার একটা একটা পয়েন্ট গেল জেনারেল ম্যানেজমেন্টের। এরপরে আমার স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। টোটাল কিন্তু আমার 3টা পয়েন্ট হয়ে গেল। তাহলে স্পেসিফিক মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমি কি দিতে পারি? নন হরমোনাল অ্যান্ড হরমোনাল। নন হরমোনাল ট্রানিক্সিমিক অ্যাসিড, এনএসএআইডি, মেফেনামিক অ্যাসিড, আইবুপ্রোফেন। হরমোনালের মধ্যে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, যেটা হচ্ছে ইউলিপ্রিস্টল অ্যাসিটেট, জিএনআরএইচ অ্যানালগ, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, অ্যান্টিগোনাডোট্রপিন, ডানাজল, এলএনজি আইইউএস, কম্বাইন্ড ওসিপি, অ্যান্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন। এতগুলো লেখার আপনারা সময় পাবেন না, এখানে আপনারা 2-3টা লিখে দিলেই হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে মায়োমেক্টমি, বাইল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি অ্যান্ড মায়োলাইসিস। কমপ্লিকেশনস, কমপ্লিকেশনসে কয় নাম্বার ছিল? আচ্ছা, দেখেন, নেম সাম কমপ্লিকেশনস 4, তার মানে 4টা কমপ্লিকেশন লিখলেই কিন্তু আপনি হবে, এক একটাতে 0.25 মার্ক, 1 করে, টোটাল নাম্বার 1। তাহলে আপনার 4টা কমপ্লিকেশন লিখলেই হবে। ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, টর্শন অফ সাবসেরাস পেডাঙ্গুলেটেড ফাইব্রয়েড। তবে 4টা আপনি যখন লিখবেন, আপনাকে কিন্তু 4টা ইম্পর্টেন্ট জিনিস আগে লিখতে হবে, হ্যাঁ, 4টা ইম্পর্টেন্ট গুলাই আগে লিখবেন। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, 45-year-old লেডি কেম টু ইউ উইথ পারভাজিনাল ফাউল স্মেলিং ডিসচার্জ উইথ ইররেগুলার পারভাজিনাল ব্লিডিং ইন জিওপিডি। On examination, there is 3 into 4 centimeter mass protrudes through the cervical os। আচ্ছা, এই কোশ্চেনের ক্লুটাই হচ্ছে এখানে, হ্যাঁ, protrudes through the cervical os। এটা, এই কোশ্চেনটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন হয়েছিল, যেটা আসলে কি হবে কি হবে। আমারও একটু কনফিউশন লাগছিল পরীক্ষার সময় যে এটা আসলে কি হওয়া সম্ভব।
তো পরে অনেক কিছু চিন্তা করে দেখলাম যে না, এটা আসলে মানে এই যে সার্ভাইকাল পলিপ ছাড়া অন্য কোনো ডায়াগনোসিসের দিকে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, পলিপটা কিন্তু আমরা একটু কম পড়ি এসএকিউর জন্য, তাই না? এজন্য আমি আসলে দিতেও চাচ্ছিলাম না, কিন্তু পরে দেখলাম যে না, আসলে অন্য কোনো ডায়াগনোসিসে আসা যাচ্ছে না, এটা সার্ভাইকাল পলিপই হবে। তো যাই হোক, মোটামুটি একটু পড়া ছিল। আপনাদের কিন্তু এখন একটু একটু ডিটেলসে পড়তে হবে, হ্যাঁ, এই জন্য আমি বললাম যে কোশ্চেন গুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, হোয়াট আর দ্য কজেস অফ ব্লিডিং এন্ড হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস। দেখেন, আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনার আহ, আপনি যে প্রত্যেকটা গ্রুপ থেকে যে কোশ্চেন গুলো অ্যান্সার করবেন, তার সব কোশ্চেন অ্যান্সার কিন্তু সেম হবে না, কখনোই হবে না। আপনার একটা কোশ্চেন অ্যান্সার দেখবেন যে খুব ভালো লিখতে পারছেন, আর একটা দেখবেন যে আপনি ভালো লিখতে পারেন নাই। যেমন আমার এই কোশ্চেন অ্যান্সারটা আমি কিন্তু এত ভালো লিখতে পারছিলাম না, বললাম না, আমি পড়ি নাই, সার্ভাইকাল পলিপটা ঠিক মতো পড়ি নাই। তবে একেবারে যে পড়ি নাই তা না, কিছুটা পড়ে গিয়েছিলাম, এই জন্য কিছুটা লিখতে পেরেছি। এই জন্য কিন্তু আপনাদেরকে এই যে এখন থেকে পড়তে হবে, তবে এটা মনে রাখবেন যে আপনি মানে সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু টু দা পয়েন্ট, মানে খুব টপ নচ অ্যান্সার আপনি করে আসতে পারবেন না। তো একটা দুইটা কোশ্চেন যদি এরকম হয়ও, ভয় পাবেন না, পুরোটা অ্যান্সার করে আসবেন, ইনশাল্লাহ হবে। আচ্ছা, তাহলে আমার মোস্ট প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে সার্ভাইকাল পলিপ। হোয়াট আর দ্য কজেস অফ ব্লিডিং? আচ্ছা, পোস্ট কয়টাল ব্লিডিং হতে পারে ডিউ টু কন্ট্যাক্ট, ইন্টারমিনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, আহ, যেটা হচ্ছে সারফেস অফ দ্য পলিপ ইনফেক্টেড হলে সেটা স্লাফ আউট হয়ে যায়, এন্ড টিয়ার ফ্রম দ্য ভেসেলস কজেস ব্লিডিং। পেলভিক কনজেশন, interference with normal uterine contractility, congestion and dilatation of the subadjacent endometrial venous plexus, and ulceration of the base of polyp। আর হচ্ছে ট্রিটমেন্ট অপশনস। তাহলে ট্রিটমেন্ট অপশনস, আপনি জেনারেল যে ম্যানেজমেন্টটা, এটা আপনি জেনারেল যা কথাবার্তা, এটা সবসময় আপনার মনে রাখবেন, একটা ভালো একটা জায়গায় একটা ভালো একটা নোট করে রাখবেন যে যে কোনো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমি এভাবে এভাবে বলবো, তাহলে আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, আপনি সব জায়গায় এক জেনারেল ম্যানেজমেন্ট লাগাই দিতে পারবেন, তাহলে কিন্তু নাম্বারও ভালো আসবে এবং আপনার সমস্যাও হবে না আনসার করতে। আচ্ছা, তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি বলবো? কাউন্সিলিং এন্ড রিঅ্যাসুরেন্স অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, অ্যাভেলেবল ট্রিটমেন্ট অপশনস, বেস্ট মেথড অফ ট্রিটমেন্ট ফর হার্ট কমপ্লিকেশনস, ডিউরেশন অফ হসপিটাল স্টে, অ্যান্ড কস্ট অফ ট্রিটমেন্ট। দেখেন, এখানে কিন্তু অনেক কিছু বলে দিয়েছি আমি একবারে, এবং এভাবেই কিন্তু লিখতে হবে। এটা আমরা কিন্তু খুব পছন্দ করে এই জিনিসটা, যাতে ট্রিটমেন্ট অপশনস এর কথা বলতেছেন, বেস্ট মেথড বলতেছেন তার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা পেশেন্টই তো আলাদা না, এক একজনের জন্য এক একটা মেথড হচ্ছে গিয়ে বেস্ট। কমপ্লিকেশন, ডিউরেশন অফ হসপিটাল স্টে অ্যান্ড কস্ট। আচ্ছা, লাইফস্টাইল মডিফিকেশন, মেনটেন্স অফ পার্সোনাল হাইজিন। আচ্ছা, কন্ট্রোল অফ ইনফেকশন বাই অ্যান্টিবায়োটিক, অ্যানিমিয়া, কোমরবিডিটি যদি এগুলো থাকে, অ্যান্ড হচ্ছে তার ফলো আপ আসতে হবে, এটাও তাকে বলে দিতে হবে। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে দেখেন, অ্যাবর্শন অফ পলিপ উইথ স্পঞ্জ ফরসেপস এন্ড রিমুভাল বাই টুইস্টিং। যদি পেডিকেল প্রেজেন্ট থাকে, দেন ইলেক্ট্রোডায়াথার্মি অ্যান্ড এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ। যদি পেডিকেল আমি রিচ না করতে পারি, দেন আফটার লাইগেটিং দ্য পেডিকেল পলিপ, দেন কাট, দেন ডিএনসি। ইন অল কেসেস স্পেসিমেন ইজ সেন্ট ফর হিস্টোপ্যাথোলজি। এই কথাটা লাস্টে লিখে দিবেন। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, a 32-year-old lady came to gynae emergency with fever, lower abdominal pain, and mucopurulent vaginal discharge. On examination, cervical excitation test is positive. তাহলে এখানে আমার কয়েকটা ক্লু। একটা হচ্ছে মিউকোপুরুলেন্ট ভ্যাজিনাল ডিসচার্জ, আর একটা হচ্ছে সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ। আচ্ছা, হোয়াট আর দ্য differential diagnosis of this condition? Any four. Complications of acute PID? Any four. What are the indications of surgery in this condition? তাহলে আমরা দেখি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট পিআইডি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ডিস্টার্বড এক্টোপিক প্রেগন্যান্সি, টর্শন অফ ওভারিয়ান পেডিকেল, এন্ডোমেট্রিওসিস। চারটা বলছে, আপনারা যে কোনো চারটা দিবেন। আচ্ছা, কমপ্লিকেশনস অফ পিআইডি, কমপ্লিকেশনস অফ পিআইডি এখানেও বলেছে চারটা। তাহলে ইমিডিয়েটের মধ্যে দুইটা দিবেন, লেটের মধ্যে দুইটা দিবেন। ইমিডিয়েটের মধ্যে পেলভিক পেরিটোনাইটিস অর ইভেন জেনারেলাইজড পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া প্রডিউসিং আর্থ্রাইটিস অর মায়োকার্ডাইটিস। লেটে ডিসপেরুনিয়া, ইনফার্টিলিটি, chronic pelvic inflammation, formation of adhesion or hydrosalpinx or biosalpinx and tubal ovarian abscess, chronic pelvic pain and ill health, increased risk of ectopic pregnancy। আচ্ছা, এখানে আপনি চারটা বলছে তো, ইমিডিয়েটের মধ্যে তো এই দুটো আপনাকে দিতেই হবে, এন্ড লেটের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আপনি সেগুলো লিখবেন, যেমন একটোপিক প্রেগনেন্সির চান্সটা যেহেতু বাড়ে, এই জিনিসটা আপনি অবশ্যই দিবেন। এন্ড হচ্ছে
ক্রনিক পেলভিক ইনফ্লামেশন, এই দুটা, এইটা আর ফর্মেশন অফ অ্যাডেশন, এই জিনিসগুলো দেওয়া ভালো। ক্রনিক পেলভিক ইনফ্লামেশন, অ্যাডেশন, হাইড্রোসালপিক্স, আর হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আমি হচ্ছে একটোপিক প্রেগনেন্সি আর এই জিনিস এটা দিয়েছিলাম। এই দুটা খুব কমন পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিকেশনস অফ সার্জারি ইন দিস কন্ডিশন, তাহলে কি হতে পারে? Generalized peritonitis, pelvic abscess, tubo-ovarian abscess not responding to antimicrobial therapy of 40 to 72 hours, ruptured abscess, diagnostic uncertainty to rule out appendicitis or ectopic pregnancy, clinical deterioration despite adequate medical treatment. আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে, দেখেন কন্ট্রাসেপটিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রাসেপটিভটা কিন্তু আমরা এসিকিউর জন্য অতটা পড়তে যাই না, একটু কম পড়ি। কিন্তু দেখেন কন্ট্রাসেপশন থেকে কিন্তু এবার দুইটা কোশ্চেন এসেছে, সো কন্ট্রাসেপশনটা খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে এবং কিছুই বাদ দেওয়া যাবে না। এবার কপারটি আসছে, নেক্সট বার কিন্তু ওসিপি আসার সম্ভাবনা অনেক বেশি। ওসিপি কিন্তু আমাদের ইয়েতে ছিল, অসপিতে ছিল, এবং মোটামুটি সবই ছিল আর কি। ওসিপির ছোট ছোট করে 4-5টা কোশ্চেন ছিল। আচ্ছা, 35-year-old lady came to GOPD with missing thread of copper T. What are the possibilities? How will you confirm your diagnosis? Mention the most modern method of removal of copper T. আচ্ছা, একটু নাম্বারগুলোর দিকে খেয়াল করেন। What are the possibilities? 2. How will you confirm your diagnosis? 1. আর হচ্ছে mention the most modern method of removal of copper T. 2। আচ্ছা, তাহলে মোস্ট মডার্ন মেথডটা একটাই হওয়ার কথা, তাই না? কিন্তু নাম্বার কিন্তু 2 দেয়া। তাহলে আমাকে কিন্তু এখানে একটু চিন্তা করে লিখতে হবে যে 2 নাম্বার জন্য শুধু আমি একটা পয়েন্ট দিলে কিন্তু আমাকে 2 দিবে না। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য পসিবিলিটিস? থ্রেড কয়েল ইনসাইড, থ্রেড টর্ন থ্রু, ডিভাইস expelled outside unnoticed by the patient, device perforated the uterine wall and is lying in the peritoneal cavity, device is pulled up by the growing uterus in pregnancy. আচ্ছা, ফর কনফার্মেশন আমি কি করব? প্রথমে আমাকে প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে। তাহলে প্রেগনেন্সি ইজ টু বি এক্সক্লুডেড ফার্স্ট বাই আলট্রাসোনোগ্রাফি, টিভিএস অথবা টিএস ক্যান ডিটেক্ট দ্য আইসিটি ইদার ইন ইউট্রাইন ক্যাভিটি অর ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। হিস্টোস্কোপি করা যায় ফর ডিরেক্ট ভিজুয়ালাইজেশন অফ ইউট্রাইন ক্যাভিটি, and plain X-ray of pelvis is done after introducing a radio opaque probe into the uterine cavity. আচ্ছা, এরপরে বলেছে মেনশন দ্য মোস্ট মডার্ন মেথড অফ রিমুভাল অফ কপার টি। তাহলে মোস্ট মডার্ন মেথড কি? হিস্টোস্কোপিক রিমুভাল অফ কপার টি আন্ডার ডিরেক্ট ভিশন, এটা কিন্তু মোস্ট মডার্ন মেথড। কিন্তু আপনার নাম্বার হচ্ছে এখানে 2, তাহলে আপনাকে শুধু এটা লিখলে হবে না, এখানে আপনাকে কিন্তু আরেকটু লিখে দিতে হবে। দেখেন, যদি ডিভাইস ইউট্রাইন ক্যাভিটির ভিতরে থাকে তাহলে উইথ আ স্পেশালি ডিজাইন ব্লান্ট হুক, হিস্টোস্কোপিক্যালি আন্ডার ডিরেক্ট ভিশন, আর্টারি ফরসেপস অ্যান্ড ইউট্রাইন কিউরেট। আর আউটসাইড যদি থাকে, মানে আউটসাইড দ্য ইউট্রাস বাট ইনসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, তখন এটা আমি রিমুভ করতে পারি ল্যাপারোস্কোপিক্যালি অর ল্যাপারোটমি। আপনাকে এই দুটো পয়েন্ট লিখতে হবে। শুধু এটা লিখলে আপনাকে এখানে 2 নাম্বার দিবে না। যদি 1 থাকতো, মার্কস যদি 1 থাকতো, সেক্ষেত্রে আপনি শুধু হিস্টোস্কোপিক রিমুভাল দিলেই হয়ে যেত। আচ্ছা, এটাই মনে হয় লাস্ট কোয়েশ্চেন। 16-year-old girl comes to the emergency department with irregular and excessive parvaginal bleeding. Her hemoglobin is 8 gram per dl. আচ্ছা, write 2 possible causes of heavy bleeding. Mention 2 relevant histories you want to take from her. আর হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু। তাহলে দেখেন এখানেও কিন্তু 2 রেলেভেন্ট হিস্ট্রি কিন্তু 0.5 করে দেয়া, দুইটার জন্য আপনি 0.5 করে পাবেন। আচ্ছা, 2 পসিবল কজেস অফ হেভি ব্লিডিং। আচ্ছা, এখানে এগুলো কেন এই যে লাল কালি দিয়ে দাগানো, সেটা হচ্ছে ইরেগুলার এক্সেসিভ ব্লিডিং, এটা আমরা বুঝতেছি, যেটা হচ্ছে পিউবার্টি মেনোরেজিয়া আর হচ্ছে 16-year-old গার্ল। কিন্তু এখানে যদি 2 পসিবল কজ অফ হেভি ব্লিডিং না দিয়ে যদি আপনাকে ডায়াগনোসিস দিতে বলতো, তখন কিন্তু আপনাকে পিউবার্টি মেনোরেজিয়া উইথ, যেহেতু হিমোগ্লোবিন 8 দেওয়া, সেখানে কিন্তু মডারেট অ্যানিমিয়ার কথাও লিখতে হতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে পসিবল কজ অফ হেভি ব্লিডিং কি? মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, যেটা মানে যেটা আমরা জানি ওভুলেটরি, সেটা আগে দিতে হবে। আর 16-year-old গার্ল তো, সো পিসিওএস দেয়া ভালো। এখন মেনশন 2 রেলিভেন্ট হিস্ট্রিজ ইউ ওয়ান্ট টু টেক ফ্রম হার। আচ্ছা, আপনি উপরে মানে ডায়াগনোসিস, আপনার যেটা ডায়াগনোসিস বলতে আপনার কজ যেটা মনে হচ্ছে, সে অনুযায়ী কিন্তু আপনি হিস্ট্রি নেবেন। তাহলে আমি প্রথমে বলেছি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, তাহলে আমাকে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে। কি কি নিবেন?
age of menarche, duration of cycle and regularity, duration of bleeding, amount of bleeding, pads, soaking pads, clot যায় কিনা, flooding or need to change at night, since when menorrhagia has started and intermenstrual bleeding টা হয় কিনা, এই হিস্ট্রিগুলো আপনাকে নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে পিসিএস যেহেতু বলেছি, আমি এন্ডোক্রাইন হিস্ট্রি নিব তার, অ্যাক্নে, হার্সিটিজম, ওয়েট গেইন। ব্লিডিং টেন্ডেন্সিটা কেন বলেছি, কারণ অনেকে, যদি আপনাদের পয়েন্ট মনে না থাকে, অনেকে ভন উইলব্যান্ড ডিজিজও দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ব্লিডিং টেন্ডেন্সির এই হিস্ট্রিগুলো নিতে পারেন, যেটা হচ্ছে এপিস্ট্যাক্সিস, গাম ব্লিডিং, prolonged bleeding after cut, excessive bleeding after tooth extraction, family history of bleeding disorder। আচ্ছা, এরপরে ছিল ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন আপনি কি করবেন, সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল করতে হবে তার, সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মটা এখানে বলতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু তার অ্যানিমিয়া দেখেছিলাম আমি 8 গ্রাম, তাহলে তার কি ধরনের অ্যানিমিয়া হচ্ছে সেটা আমার দেখতে হবে, এই জন্য পিবিএফ তো অবশ্যই লিখতে হবে। ব্লিডিং টাইম, ক্লটিং ফ্যাক্টরস দেখবো আমি, থাইরয়েড প্রোফাইল, কোয়াগুলেশন প্যারামিটার, পিটিএ, পিটিটি এন্ড ওজিটিটি। আদার্সে কি দেখবো, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই অফ পেলভিস টু এক্সক্লুড পেলভিক প্যাথোলজি, টিউমার, পলিপ, anatomical disorders, and examination under anesthesia and uterine curettage followed by histopathological examination may be needed if no cause found। এটা অবশ্যই if no cause foundটা লিখবেন, কারণ একটা 16-year-old মেয়েকে আপনি এক্সামিনেশন করবেন, আন্ডার অ্যানেস্থেসিয়া, ইউট্রাইন কিউরেটেজ করবেন, এটা তো নর্মাল না, হ্যাঁ, এই জন্য এটা অবশ্যই আপনি লাস্টে লিখে দিতে হবে যে ইফ নো কজ ইজ ফাউন্ড, তখন আপনি লাস্ট রিসোর্ট হিসাবে আপনি এটা করতে পারেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। আই হোপ আপনারা মিড টার্মে অনেক ভালো করবেন ইনশাল্লাহ। মিড টার্মটা এখন একটু কঠিন হয়ে গিয়েছে, বাট স্টিল এটা আমি বলবো যে খুবই ডুয়েবল একটা এক্সাম। পড়াশোনা করবেন ঠিক মতো, যদি রেগুলারলি পড়াশোনা করেন, ক্লাসগুলো করেন, পরীক্ষা দেন, আপনারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পারবেন, একবারেই পাশ করা সম্ভব এটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। আপনি শুরু করতে পারেন ম্যাম। জি, good afternoon everyone. Welcome to today's live session. আমি আজকে এফসিপিএস মিড টার্ম এসিকিউ সলভ সেশনের অক্সপার্টটা নিব। আপু আগের সেশনে আপনাদেরকে কোশ্চেন কিভাবে হয়, যে 4টা প্রশ্ন 4টা সেগমেন্টে কোশ্চেন হয় এসিকিউ এর, এবং 4টা খাতা দেওয়া থাকে, এক একটা খাতায় মার্কিং করা থাকে 1 2 3 4 এভাবে। তো হচ্ছে আপনাকে মার্কিং অনুযায়ী ওই খাতায় ওই 4টা সেগমেন্ট অ্যান্সার করতে হয়, এবং পার সেগমেন্টে আপনাদের 5টা করে এসিকিউ কোশ্চেন ইচ সেগমেন্টে অ্যান্সার করতে হবে। তো আমি অবসপার্টটা নিয়ে কথা বলবো। অবসপার্টটা ছিল আপনাদের 3rd এবং 4th সেগমেন্টে। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডক্টর মাসনুন আমান প্রমি। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে।
প্রথমে আমি এই কোশ্চেনগুলো যেভাবে ছিল 3 and 4 এভাবে হচ্ছে আমি কোশ্চেনগুলোকে অ্যাড করে দিয়েছি। এখন কোশ্চেনগুলো আমি ব্রেকডাউন করে বলছি। আমার পার্ট শুরু হচ্ছে কোশ্চেন 3 থেকে। 3 এর সিনারিওটা আমি আগে বলছি। এ সেকেন্ড গ্রাভিডা attends to antenatal clinic for the booking visit at 12 weeks. Her blood grouping is B negative. Question হচ্ছে, what are the histories to be taken which likely determines the sensitization of mother? Second question, write down the ultrasonogram findings of hydrops fetalis. Third question, what investigation should be advised for blood sampling? এখন অ্যান্সার, প্রথম কোশ্চেনের অ্যান্সার হিস্ট্রি। এখন আমাদের জানতে হবে সেন্সিটাইজেশন কি। সেন্সিটাইজেশন হচ্ছে যখন ফিটাসের কোনো ব্লাড বা আরএইচ পজিটিভ কোনো ব্লাড ম্যাটার্নাল আরএইচ নেগেটিভ কোনো মাদারের সার্কুলেশনে এন্টার করে, তখন সেই ব্লাডের পজিটিভ আরএইচ পজিটিভের এগেনস্টে মায়ের সার্কুলেশনে যে অ্যান্টিবডি প্রোডাকশন হয় সেটাই হচ্ছে সেন্সিটাইজিং একটা ইভেন্ট। এখন এটা সেন্সিটাইজিং ইভেন্ট মায়ের ঘটেছিল কিনা এটার জন্য আমরা কি কি হিস্ট্রি নিব। প্রথমে আমরা হিস্ট্রি নিব হচ্ছে তার আগের যেহেতু সে একজন সেকেন্ড গ্রাভিডা, তার মানে তার আগে একটা প্রেগনেন্সি ছিল। আগের প্রেগনেন্সির আউটকামটা কি ছিল? আউটকাম অফ দ্য ফার্স্ট প্রেগনেন্সি, এটা কি ফুল টার্ম একটা ডেলিভারি ছিল, নাকি মিসক্যারেজ ছিল, নাকি একটোপিক প্রেগনেন্সি ছিল? যে কোনো ক্ষেত্রেই ফিটাল সার্কুলেশন ম্যাটার্নাল সার্কুলেশনে এন্টার করে তার সেন্সিটাইজিং একটা ইভেন্ট ঘটাতে পারে। তাছাড়াও প্রিভিয়াস ব্লাড ট্রান্সফিউশন ছিল কিনা মায়ের, আগে তিনি কোনো ব্লাড পেয়েছেন কিনা, বা আননোন কোনো ব্লাড যার গ্রুপ জানা ছিল না, অথবা আরএইচ পজিটিভ কোনো গ্রুপের ব্লাড ভুল করে তাকে দেওয়া হয়েছিল কিনা, সেই ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আমাদের নিতে হবে। তাছাড়াও অ্যান্টিডি ইমিউনোগ্লোবিনের ব্যাপারে আমাদের নিতে হবে হিস্ট্রি, যে আগের বার তার যে সেন্সিটাইজিং ইভেন্ট ছিল বা আগের প্রেগনেন্সির পরে তিনি 72 ঘন্টার মধ্যে অ্যান্টিডি ইনজেকশন পেয়েছিলেন কিনা। এরপর আমরা প্রিভিয়াস নিওনেটাল হিস্ট্রি নিতে পারি। এটা তার ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে তার কি সিভিয়ার জন্ডিস ছিল কিনা জন্মের সময়, বা হচ্ছে বাচ্চার কি কোনো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লেগেছিল কিনা, বা তার কোনো আনএক্সপ্লেইনড স্টিল বর্ন বা হাইড্রোপসের কোনো হিস্ট্রি ছিল কিনা আগের বাচ্চার ক্ষেত্রে। এরপর লাস্ট ওয়ান, ব্লাড গ্রুপ অফ দ্য পার্টনার। আমাদের অবশ্যই বাবার ব্লাড গ্রুপ জানতে হবে, কারণ হচ্ছে তার পার্টনারের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় সেই সেন্সিটাইজেশনের রিস্ক থাকে না, কিন্তু যদি পজিটিভ থাকে পার্টনারের ব্লাড গ্রুপ আরএইচ পজিটিভ হয় যদি উনি, তাহলে এই সেন্সিটাইজেশন ইভেন্টের রিস্কটা বেড়ে যায়। সেকেন্ড কোশ্চেন আমাদের ছিল আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস অফ হাইড্রোপস ফিটালিস। আমরা হাইড্রোপস কি এটা ব্যাপারে জানবো আগে। হাইড্রোপস হচ্ছে একটা এন্ড স্টেজ সিনড্রোম, যেখানে অ্যাটলিস্ট 2টা বডি ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। তো বাচ্চাটার যে কোনো জায়গায় আমরা দেখবো সবখানেই তার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। যেমন তার স্কিন আর স্ক্যাল্পে ইডেমা পাওয়া যেতে পারে, তারপর তার প্লুরাল বা পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড জমা হয়ে ইফিউশন হতে পারে, তারপর তার বুদ্ধা পজিশন অফ দ্য ফিটাস, এটা হচ্ছে উইথ তার হেডের চারপাশে একটা হেলো অ্যারাউন্ড দ্য হেড পাওয়া যাবে। ইকোজেনিক বাওয়েল পাওয়া যাবে। ইকোজেনিক বাওয়েল কেন? আমরা জানি যে যেহেতু বাচ্চাটার সিভিয়ারলি অ্যানিমিক, মায়ের অ্যান্টিবডিগুলি ফিটাল সার্কুলেশনে এন্টার করে বাচ্চার আরবিসি গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এর জন্য বাচ্চাটা খুবই অ্যানিমিক। অ্যানিমিয়ার জন্য আমাদের লাস্টের পয়েন্টটা যদি দেখেন, যে ইনক্রিজড পিক সিস্টোলিক ভেলোসিটি ইন মিডল সেরেব্রাল আর্টারি। আমাদের ব্রেন হচ্ছে মেজর অর্গান, ব্রেনের সার্কুলেশনটা আমাদের মেনটেন করতে হয়। ব্রেনের সার্কুলেশন মেনটেনের জন্য বডির অন্যান্য যেসব অর্গান আছে সেখানে সার্কুলেশন কিছুটা কমিয়ে হলেও আমরা ফিটাসের ব্রেনের সার্কুলেশনটা মেনটেন করার চেষ্টা করে বডির। তো সেক্ষেত্রে বাচ্চার বাওয়েলের ব্লাড সাপ্লাই কমে যাবে, কমে গেলে সেখানে ইসকেমিয়া হয়, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের জন্য প্লাস হচ্ছে বাচ্চার যেহেতু ইন্ট্রাঅ্যামনিওটিক ফ্লুইডে কিছু হিমোরেজিক ব্লাড থাকতে পারে, সেখানে সেটা বাচ্চা যদি ইনজেস্ট করে ফেলে সেক্ষেত্রে নর্মাল যে বাওয়েলের শ্যাডো তার তুলনায় বাওয়েল শ্যাডোটা একটু ইকোজেনিক হতে পারে, মানে একটু সাদা সাদা হয়ে যাবে। এটার জন্য ইকোজেনিক বায়োল ফাইন্ডিং পাওয়া যেতে পারে, বাচ্চাটা বুদ্ধা পজিশনে থাকবে। তারপর অ্যাসাইটিস থেকে অ্যাবডোমেন এনলার্জড হতে পারে। তারপর থিক প্লাসেন্টা ইডেমাটাস হয়ে থিক এন্ড হয়ে যেতে পারে, আর ইনক্রিজড এমসিএ
ইনক্রিজড পিক সিস্টোলিক ভেলোসিটি ইন মিডল সেরেব্রাল আর্টারি, যেটা আমি বললাম যে যেহেতু ব্রেন আমাদের মেজর অর্গান, ব্রেনটা সার্ভাইভ করানোর জন্য অ্যানিমিয়া থেকে, সেখানে হচ্ছে সিস্টোলের ক্ষেত্রে ভেলোসিটিটা বেড়ে যায়। এটা ব্রেন স্পেয়ারিং ইফেক্ট বলা হয়। তো এইসব ফাইন্ডিং আমরা পেতে পারি। প্রথমগুলোই মেইন হাইড্রোপস ফিটালিসের, লাস্টেরটা কালার ডপলার ফাইন্ডিং। এরপর ছিল আমরা কর্ড ব্লাড থেকে কি কি ইনভেস্টিগেশন করব। আমরা জানি কর্ড ব্লাডটা আমরা দুইটা টেস্ট টিউবে নেই, একটা অক্সালেটেড টেস্ট টিউব থাকে, একটা নন অক্সালেটেড। অক্সালেটেডটা থেকে আমরা বাচ্চার হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং রেটিকুলোসাইট কাউন্ট দেখি, এবং নন অক্সালেটেড ব্লাড যেটা, সেখান থেকে আমরা ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং, ডিরেক্ট কুম টেস্ট অ্যান্ড সিরাম বিলিরুবিন টেস্ট করতে পারি। এটা আপনারা মনে রাখবেন এবিসি দিয়ে। এতে হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং, বিতে সিরাম বিলিরুবিন, এন্ড সিতে ডিরেক্ট কুম টেস্ট। ডিরেক্ট কথাটা মেনশন করতে হবে, কারণ বাচ্চার ক্ষেত্রে আমরা ডিরেক্ট কুম টেস্ট করি, মায়ের ক্ষেত্রে ইনডিরেক্ট কুম টেস্ট। সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। এ ওমেন just delivered a healthy baby parvaginally. She is hepatitis B antigen positive. HBsAg positive mother scenario. Question হচ্ছে, how could you prevent the vertical transmission of virus? What will you advise regarding breastfeeding, and how infection can occur during interpartum period and how it can be avoided? প্রথম প্রশ্নে যাই, প্রিভেনশন অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন। আমরা জানি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য আমরা বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন করব বাচ্চার। আমরা HBsAg পজিটিভ মাদারের বেবিদের ক্ষেত্রে হিমোগ্লোবিন হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিলিন এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন বোথ দিব ইন্ট্রামাসকুলারলি উইদিন 12 আওয়ার্স 0.5 ml করে সেপারেট সাইটে। তারপরে কোশ্চেন ছিল অ্যাডভাইস রিগার্ডিং ব্রেস্ট ফিডিং। আমরা ব্রেস্ট ফিডিং এর জন্য কি অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে বাচ্চা হেপাটাইটিস বি পজিটিভ মাদারের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড না, আমরা এনকারেজ করি, তবে নিপলে কেয়ার করতে হবে যাতে নিপলটা ক্র্যাকড না হয় বা নিপল থেকে ব্লিডিং না হয়, কারণ সেই ক্ষেত্রে ব্লাড দিয়ে বাচ্চা যখন ইনজেস্ট করবে সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় হেপাটাইটিস বি ট্রান্সমিশনের। এরপরে কোশ্চেন ছিল যে আমরা কিভাবে ইন্ট্রাপার্টাম ইনফেকশন কিভাবে হতে পারে এবং আমরা সেটা কিভাবে অ্যাভয়েড করব। ইন্ট্রাপার্টাম ইনফেকশন হতে পারে, মেইনলি হয় হচ্ছে লেবারের সময়, জাস্ট অ্যারাউন্ড দ্য টাইম অফ ডেলিভারি। কিভাবে হয়, কারণ তখন হচ্ছে ম্যাটার্নাল ব্লাড এবং ফিটাল ব্লাডের মিক্সিং একটা চান্স থাকে, এবং যখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় তখন মায়ের জেনিটাল সিক্রেশনের সাথে বাচ্চার একটা এক্সপোজারের চান্স থাকে, সেই ক্ষেত্রে সেই HBsAg ভাইরাস, HBs হেপাটাইটিস ভাইরাসটা ট্রান্সমিশন হয়। এটা হয় হচ্ছে এটা প্লাস হচ্ছে যখন মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনের ফলে একটা স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ম্যাটার্নাল সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশনে এন্টার করতে পারে, সেক্ষেত্রে একটা হেপাটাইটিস বি ভাইরাস ট্রান্সমিশনের চান্স থেকে যায়। আমরা এটা অ্যাভয়েড করব কিভাবে? অ্যাভয়েড করার জন্য আমাদের প্রথমে ডেলিভারির আগে আগে মায়ের ভাইরাল লোডটা কমাতে হবে। ভাইরাল লোড কমানোর জন্য আমরা মাকে প্যাসিভ ইমিউনাইজেশন করব, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিব, প্লাস হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ যেমন টেনোফোবির 300 মিলিগ্রাম পার ডে। আমরা তাকে 34 উইকস মানে ডেলিভারির অলমোস্ট 1.5 মাস আগে থেকে আমরা এই ড্রাগটা শুরু করব মায়ের ভাইরাল লোড কমানোর জন্য। ভাইরাল লোড কমে গেলে তখন অনেকটা সেফ হয়ে যায় ডেলিভারি। তাছাড়া আমরা ট্রমাটিক ডেলিভারি মিনিমাইজ করার চেষ্টা করব ডিউরিং ডেলিভারি, কারণ হচ্ছে ট্রমাটিক ডেলিভারি যখন করি তখন মায়েরও ল্যাসারেশন হয়ে বা আমরা বাচ্চারও ল্যাসারেশন হতে পারে, স্কিন অ্যাব্রেশন হয়ে গেল, সেক্ষেত্রে মায়ের আর ফিটাসের ব্লাড মিক্সিং হয়ে বাচ্চাতে একটা ট্রান্সমিশনের একটা চান্স থাকে। তাছাড়া আমরা ডেলিভারির পরপরই ইমিডিয়েটলি বাচ্চাটাকে ক্লিন করব যাতে মায়ের সিক্রেশন, মায়ের ব্লাড এগুলি বাচ্চার স্কিন থেকে ক্লিন হয়ে যায়। এই জন্য আমরা দ্রুত এটাকে বাচ্চাকে বেথিং বা অন্যান্য যেসব ক্লিনিং মেথড আমরা এগুলি করব বাচ্চার অ্যাভয়েড করার জন্য হেপাটাইটিস বি ট্রান্সমিশন। থার্ড কোশ্চেনে যাচ্ছি। থার্ড কোশ্চেনে ছিল a 22 years old 10 weeks pregnant primary gravid patient admitted to obstetric emergency with retention of urine. দেখেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ডিরেক্টলি কোনো অ্যান্সার থাকে না।
যে আমরা এই কোশ্চেনগুলোর সাথে খুব একটা পরিচিত না, তারপরেও কিছু আমাদের নলেজ থেকে কিছু কিছু অ্যান্সার লিখে আসতে হয়। সবগুলো প্রশ্ন তো আপনার একদম কমন থাকবে না, এমন 2-3টা প্রশ্ন সবসময় থাকে যে প্রশ্নগুলো একদমই কমন পড়ছে না। তখন আপনারা দেখবেন যে এসবিএ বা অন্য কোনো সময় আমরা পড়েছি, এই জিনিসটা কিন্তু এসবিএ তে আমাদের পড়া হয়। দেখবেন যে গাইনোকোলজিক্যাল প্রবলেম ইন গাইনি চ্যাপ্টার 25-এ একটা ছক আছে, ছকে এরকম ছিল যে একটা সেকেন্ডারি অ্যামেনোরিয়ার পরে একটা শর্ট পিরিয়ড অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়ার পরে রিটেনশন অফ ইউরিন একটা কজ এরকম ছিল। ওই ছক থেকে আপনার এই ডায়াগনোসিসটা অ্যান্সার করতে হবে। তো দেখেন প্রশ্নগুলো কি, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস। সেকেন্ড প্রশ্ন ছিল হোয়াই রিটেনশন অকার্স ইন দিস কেস। থার্ড প্রশ্ন ছিল হাউ উইল ইউ ট্রিট দিস কেস। ডায়াগনোসিস আমরা কি বলবো, এটা ডায়াগনোসিসে কিন্তু আমার যতদূর মনে পড়ে 1.5 মার্ক ছিল। তাহলে আপনাদের শুধু কিন্তু রিটেনশন অফ ইউরিন লিখলে হবে না, পুরাটা সিনারিওতে দেখতে হবে। যে আমরা যেভাবে ডায়াগনোসিস লিখি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে, যে প্রাইমি গ্রাভিডা উইথ 10 উইকস অফ প্রেগনেন্সি উইথ রিটেনশন অফ ইউরিন, সাথে একটা কজ আপনার দিতে হবে, যেমন হচ্ছে এটা ওই ছক অনুযায়ী আমি বলছি, রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস। এরপরে কোশ্চেন ছিল যে রিটেনশন অফ ইউরিন এখানে কেন হয়, 1 মার্কের একটা কোশ্চেন ছিল। দেখেন নর্মালি আমাদের ইউটেরাসের পজিশন থাকে অ্যান্টিভার্টেড পজিশন। অ্যান্টিভার্টেড পজিশনটা যখন থাকে তখন হচ্ছে আপনার ব্লাডার প্লাস ইউরেথ্রা নর্মাল পজিশনে আছে। যখন রেট্রোভার্টেড পজিশন মানে ইউটেরাসের বডিটা ব্যাকওয়ার্ডলি টিল্টেড, মানে সার্ভিক্সটা আপনার সামনের দিকে পুশড হচ্ছে। সার্ভিক্স যদি সামনে পুশড হয়, সামনে থাকে কি পিউবিক বোন। সার্ভিক্সের পুশের সাথে সাথে দেখেন ব্লাডারের নেক এবং ইউরেথ্রা দুইটাই কিন্তু পিউবিক বোনের এগেনস্টে প্রেসড হয়। প্রেসড হলে কি হবে, ব্লাডার নেকের অবস্ট্রাকশন হবে, আর হচ্ছে ইউরেথ্রাল এলোঙ্গেশন হয়, সাথে হচ্ছে ন্যারোয়িং অফ লুমেন হয়। এই দুটার জন্যই আপনার মেইনলি রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাসের ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন হয়। তাছাড়াও আমরা জানি প্রেগনেন্সিতে হরমোনাল কিছু চেঞ্জ হয়, যেমন প্রজেস্টেরন হরমোন বেড়ে গেলে কি হয়, ইউরেটারের যে পেরিস্টালটিক মুভমেন্ট এটা কমে যায়, তখন হচ্ছে স্ট্যাসিস হয় ইউরিনের স্ট্যাসিসের জন্য কিন্তু এখানে ইউটিআই এর চান্স বেড়ে যায়। এরকম ইউরেটারের পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাওয়া, টোন কমে যাওয়ার এবং ইউটিআই এগুলিও আপনার অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। থার্ড কোশ্চেনে যাচ্ছি, ট্রিটমেন্ট কি হবে। দেখেন পেশেন্টটা আসছে রিটেনশন অফ ইউরিন নিয়ে। রিটেনশন অফ ইউরিনের জন্য আমাদের ইমিডিয়েটলি পেশেন্টকে আগে আমাদের রিলিফ দিতে হবে। ইমিডিয়েট রিলিফের জন্য আমরা কি করব, ক্যাথেটারাইজেশন করব ইমিডিয়েটলি, তখন পেশেন্টে কিছুটা তার সিমটম রিলিফ হলো। এছাড়া আমরা পেশেন্টকে নি চেস্ট পজিশন শিখাবো। নি চেস্ট পজিশন হচ্ছে পেশেন্ট হচ্ছে মানে অল 4 পজিশনে থাকবে, তার চেস্টটা থাকবে যতটুকু সম্ভব একটা সফট সারফেসের উপরে এবং তার ব্যাকটা আপওয়ার্ড থাকলে কি হলো, গ্র্যাভিটির পুলে রেট্রোভার্টেড পজিশনটা কিছুটা অ্যান্টিভার্টেড হয়ে যাবে। অ্যান্টিভার্টেড হলে তখন হচ্ছে আমাদের ব্লাডার প্লাস ইউরেথ্রার উপর যে প্রেশারটা ছিল এটা আপনি কিছুটা রিলিফড হয়ে যাবে। এরকম করে সেভারাল টাইমস এ ডে, ধরেন 2-3 বার করে 10 to 15 মিনিটস করে এই পজিশনে থাকলে পেশেন্টের সিমটম কিছুটা রিলিফড হয়। এছাড়াও যখন এগুলো করে সিমটম রিলিফড হচ্ছে না, আমরা ম্যানুয়াল কারেকশন করতে পারি আন্ডার অ্যানেস্থেসিয়া। ম্যানুয়ালি রেট্রোভার্টেড পজিশনটাকে অ্যান্টিভার্টেড করে দেওয়া হয় এবং এই পজিশনটা হোল্ড করার জন্য রিং পেসারি ইনসারশন করা হয়। আমরা এই অবস্থায় অবজার্ভ করব কতদিন। আমরা জানি যে ইউটেরাস পেলভিক অর্গান থাকে আপ টু 12 উইকস অফ প্রেগনেন্সি, এরপর আস্তে আস্তে সেটা অ্যাবডোমিনাল অর্গান হয়। তো যখন অ্যাবডোমেনে চলে যাবে তখন কিন্তু এই রেট্রোভার্টেড পজিশনটা আপনি এটা অ্যান্টিভার্টেড কিছুটা হয়ে যায় এবং এর যে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনের যে সিমটমগুলি এগুলি আস্তে আস্তে রিলিভড হয়ে যায়। তো আপ টু 12 to 14 উইকস অফ জেস্টেশন অথবা আনটিল ইউটেরাস রাইজেস অ্যাবভ পেলভিক ব্রিম আমরা ততদিন পেশেন্টকে অবজারভেশন করব। আর যদি অ্যাসোসিয়েটেড ইউটিআই থাকে পেশেন্টের, তখন ইউটিআই এর ট্রিটমেন্ট অ্যাজ পার প্রোটোকল আমরা ওইভাবে করব। Next question. A woman is admitted with severe chest pain and respiratory distress after cesarean section and she collapsed. 1 number question ছিল what are the common causes. Second question, what immediate steps will you take?
এরপরে কোশ্চেন, হোয়াট ইনভেস্টিগেশনস আর ইউজফুল ইন দিস সিচুয়েশন। দেখেন এটাও কিন্তু কোনো ডিরেক্ট কোশ্চেন না, এটা আপনার বেসিক প্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিসের নলেজ থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। প্রথমেই প্রশ্নটা ছিল যে কজ, দেখেন পেশেন্টটার সিজারিয়ান সেকশন হয়েছে এবং এরপর সে সিভিয়ার চেস্ট পেইন ডেভেলপ করেছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস, এরপর সে কলাপসড হয়ে গেল। কজ কি হতে পারে? আমরা জানি পালমোনারি এম্বোলিজম, এটাই সবচেয়ে কমনেস্ট কজ। ধরেন হচ্ছে প্রেগনেন্সি তো হাইপার কোয়াগুলেবল স্টেট অলরেডি, তো তার কোনো ডিপ ভেইন বা অন্য কোনো বডির অন্য কোথাও থ্রোম্বাস ফর্মেশন হয়েছিল বা কোনো ব্লাড ক্লট ছিল। প্রেগনেন্সির সময় এই আপনার লেবারের একটা স্ট্রেস থাকে, ওই স্ট্রেসে ধরেন ওই হাইপার ডাইনামিক সার্কুলেশনের জন্য ওই ক্লটটা ডিসলস্ট হয়ে লাংসে চলে গিয়েছে, পালমোনারি সার্কুলেশনে গিয়ে এম্বোলিজম হয়ে ফর্মেশন করে পালমোনারি এম্বোলিজম হয়ে গেল। তখন সিভিয়ার চেস্ট পেন নিয়ে পেশেন্ট হচ্ছে কার্ডিও পালমোনারি অ্যারেস্ট হয়ে একটা কলাপস করে গেল, এটা হতে পারে। বা অ্যামনায়োটিক ফ্লুইড এম্বোলিজম, এমনই মায়ের বডিতে মায়ের সার্কুলেশনে অ্যামনায়োটিক ফ্লুইড বা ফিটাল সেলস এগুলি ডেব্রিস এসব যদি এন্টার করে অ্যামনায়োটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে জাস্ট আফটার ডেলিভারি। এছাড়া মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা এটা হয় কারণ আমরা জানি যে একটা প্রেগনেন্সি লেবার ইটসেলফ ইজ এ স্ট্রেসফুল কন্ডিশন। মায়ের ডিউরিং ডেলিভারি এবং জাস্ট আফটার ডেলিভারি 50% প্লাস জাস্ট আফটার ডেলিভারি 70% করে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজড হয়। সেই ক্ষেত্রে যার আগে থেকে প্রি এক্সিস্টিং ধরেন হার্ট ডিজিজ ছিল বা হাইপারটেনসিভ একটা পেশেন্ট বা কোনো অ্যানেস্থেটিক হ্যাজার্ডের জন্য এমনকি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে পেশেন্টের এই স্ট্রেস থেকে। এরপর অ্যাওর্টিক ডিসেকশন, আমরা প্রেগনেন্সি আমি বললাম যে লেবার এটা একটা হাইপার ডাইনামিক একটা স্ট্রেস, একটা স্ট্রেসফুল কন্ডিশন। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে অ্যাওয়াটা এগুলি প্রেগনেন্সির হরমোনের জন্য ব্লাড ভেসেলগুলি এমনিই তো উইকেন্ড হয়ে যায়, প্লাস হচ্ছে একটু ডায়ালেটেড, একটু থাকে একটু টোন একটু লস করে ডায়ালেটেড থাকে। সেক্ষেত্রে যে এই যে হাইপারডাইনামিক যে একটা সার্কুলেশনের জন্য আপনার দেখা যায় যে এয়ারটার ইন্টিমাল লেয়ারে ইনজুরি হয়ে যেতে পারে, ইনজুরি হয়ে এয়ারটিক ডিসেকশন হতে পারে। এগুলি খুব রেয়ার কজ, এগুলি খুব একটা পাওয়া যায় না। তাছাড়া কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে পেশেন্টের থার্ড ট্রাইমেস্টারে বা ডিউরিং ডেলিভারি, কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে যদি থাকে তো ওইখান থেকে আপনার কলাপস করে যেতে পারে। এটা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি না, এটা হচ্ছে আগে থেকেই তার হচ্ছে আন্ডারলাইং কার্ডিওমায়োপ্যাথি ছিল, এটা জাস্ট হচ্ছে অ্যাগ্রাভেট করেছে ডিউরিং লেবার স্ট্রেস। এরপরে হচ্ছে আমরা ইমিডিয়েট কি কি, কোশ্চেনটা ছিল হোয়াট ইমিডিয়েট স্টেপস উইল ইউ টেক, আমরা কি ইমিডিয়েট স্টেপস নিব। প্রথমে হচ্ছে আমরা যে কোনো যেটাই আসুক আপনার গাইনির বা অপসের একটা ইমার্জেন্সি, সবসময় একটা পয়েন্ট দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে কল ফর এক্সট্রা হেল্প। আমরা একা এই সিচুয়েশন গুলি ম্যানেজ করতে পারি না, আমাদের হচ্ছে অন্যান্য যা সিনিয়র অবস্টেটিশিয়ান, সিনিয়র আপনার স্টাফ, এমনকি হচ্ছে এই ক্ষেত্রে আপনার কার্ডিওলজিস্ট, তারপর হচ্ছে আইসিইউ স্টাফ, ওনাদেরও হেল্প লাগবে। এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং, আমাদের হচ্ছে প্রথমেই কল ফর হেল্প, এরপরে পয়েন্টটি হচ্ছে আপনার এয়ারওয়ে ব্রিদিং এবিসি ম্যানেজমেন্ট যেটা, আর সার্কুলেশন। এয়ারওয়ে ব্রিদিং এর জন্য আমরা কি করব, হাই ফ্লো আমরা অক্সিজেন ইনহেলেশন দিব। আর যদি দেখি যে পেশেন্ট ব্রিদিং নিচ্ছে না, তখন তো অক্সিজেন ইনহেলেশন দিয়ে লাভ নেই, সেক্ষেত্রে আমরা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করব যদি ব্রিদিং ইনঅ্যাডিকুয়েট হয়। তারপরে আমরা দেখবো হচ্ছে সার্কুলেশন আমরা মেনটেন করার জন্য দুইটা লার্জ বোর আইভি ক্যানুলা ইনসার্শন করব, ক্রিস্টালয়েড সলিউশন দিয়ে ফ্লুইড রিসাসিটেশন করব। আর যদি দেখি যে পেশেন্টের ক্যারোটিড পালস নেই, ব্রিদিং ও ইনঅ্যাডিকুয়েট, সেক্ষেত্রে আমরা বুঝবো যে পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে, আমরা সিপিআর শুরু করে দিব। এরপরে পেশেন্টটাকে আমরা একটু স্টেবল হলে আমরা মনিটরিং এর জন্য তাকে কার্ডিয়াক মনিটরের সাথে অ্যাটাচ করে দিব। আর তার হচ্ছে হার্ট রেট উইথ রিদম, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন, এগুলি আমরা একটু মনিটরিং করব। এরপরে কোশ্চেন ছিল এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশনস করব। এই ইনভেস্টিগেশন যেগুলো ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, চেস্ট এক্সরে, এগুলো সম্ভব হলে বেডসাইড ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। ইসিজি করব, ইসিজিতে আপনার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো কিনা বা পালমোনারি এম্বোলিজম থেকে রাইট হার্টের উপর কোনো স্ট্রেন হলো কিনা, এই জিনিসগুলো আমরা ইসিজি থেকে আমরা ডিটেক্ট করতে পারি। ইকোকার্ডিওগ্রামে আমরা তার কোনো কার্ডিওমায়োপ্যাথি হলো কিনা এটা আমরা দেখতে পারি। চেস্ট এক্সরেতে আপনার কার্ডিওমেগালি থাকতে পারে, তারপর
সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম যেটা, এটাতে হচ্ছে আপনার পালমোনারি এম্বোলিজম, এগুলো পালমোনারি সার্কুলেশনটা কেমন ছিল সেটা দেখা যায়। এছাড়া আমরা কিছু ল্যাব টেস্ট করতে পারি, যেমন আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিস করে আমরা পেশেন্টের অক্সিজেনেশনের কি অবস্থা, সে অ্যাডিকুয়েট অক্সিজেন পাচ্ছে কিনা, তার কোনো অ্যাসিডোসিস ডেভেলপ করছে কিনা, এই জিনিসগুলি আমরা ডিটারমাইন করতে পারি। এছাড়া হচ্ছে কার্ডিয়াক এনজাইম থেকে যে আমরা ট্রপোনিন আই আর অন্যান্য কার্ডিয়াক এনজাইম টাইম অনুযায়ী আমরা করতে দেই, দেখি যে তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছিল কিনা, এটা ডিটারমাইন করার জন্য। আর কোয়াগুলেশন প্রোফাইল আমরা করতে দেই। কোয়াগুলেশন প্রোফাইল হচ্ছে আপনার যে পালমোনারি এম্বোলিজম, তারপরে অ্যামনাইটিক ফ্লুইড এম্বোলিজম যে হলো, এগুলি থেকে কিন্তু কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বা ডিআইসি আমরা যেটাকে বলি, সেটা ডেভেলপ করার একটা চান্স থাকে। তো আমরা কোয়াগুলেশন প্রোফাইল থেকে পরবর্তীতে পেশেন্ট আরো খারাপ হচ্ছে কিনা এই জিনিসটা আমরা ডিটারমাইন করতে পারি। নেক্সট কোশ্চেন, a 38 weeks priming gravida came to you with breech presentation of her fetus. এখন হচ্ছে প্রশ্ন ছিল, what are the possible uterine malformations that may be responsible for this? সেকেন্ড প্রশ্ন ছিল, list the probable complications of fetus during vaginal breech delivery. এরপর ছিল, write down two methods of delivery. Write down two methods of delivery after coming head in breech. এক নাম্বার, uterine malformations responsible for this. আমরা জানি যে বাচ্চা নর্মাল পজিশন কেফালিক প্রেজেন্টেশনে আসার জন্য বাচ্চার তো রোটেশন হয়, তো এটার জন্য তো আপনার অ্যাডিকুয়েট একটা স্পেস থাকতে হয়। তো ইউটেরাসের যদি ম্যালফরমেশন থাকে, মানে ইউটেরাইন ক্যাভিটির ভিতরে স্পেস কম থাকলে, তখন হচ্ছে বাচ্চার স্পন্টিনিয়াস যে ভার্সন সেটা প্রিভেন্টেড হলে তখন হচ্ছে এরকম ম্যাল প্রেজেন্টেশন বা ম্যাল পজিশন হয়। তো যেসব ম্যালফরমেশনের ক্ষেত্রে ইউটেরাইন ক্যাভিটির ভিতরে স্পেসটা কম থাকবে, সেই ক্ষেত্রে এই ব্রিচ প্রেজেন্টেশন থাকতে পারে। তো এই ম্যালফরমেশন গুলো কি কি? তো এক নম্বরে সেপ্টেড ইউটেরাস, তারপর বাইকর্নিয়েট ইউটেরাসের ক্ষেত্রেও হতে পারে, আর্কুয়েট ইউটেরাস বা ইউটেরাস ডাইডেলফিস। এইসব ম্যালফরমেশনে ইউটেরাসের ভিতরে ক্যাভিটি কম থাকে, বা ইউটেরাইন ডাইডেলফিসে ডাবল ইউটেরাস যেগুলো, ওগুলো তো এমনিই ক্যাভিটির ভিতরে জায়গা কম, সেক্ষেত্রে ওই বাচ্চা স্পন্টেনিয়াসলি ভার্সনের তার কোনো চান্স পায় না, সেক্ষেত্রে ব্রিচ প্রেজেন্টেশন থাকে। ব্রিচ ডেলিভারি ক্ষেত্রে, ভ্যাজাইনাল ডেলিভারি ক্ষেত্রে কি কি আপনার কমপ্লিকেশনস হতে পারে, এগুলি অনেক বড় করে বইয়ে আছে। আপনার পরীক্ষার প্রশ্ন থাকে 2 বা 3 এরকম। তো আপনার হচ্ছে সবসময় মার্কের ব্রেকডাউনটা আপনারা দেখবেন, যে কোথায় আপনাকে কোনো কোনো ক্ষেত্রে আপনি মেনশন করে দেয় 2টা লেখো বা 3টা লেখো এমন করে। তো সেখানে ওই মার্কের সাথে 0.5 বা 0.25 এরকম করে গুণ লিখে পাশে দিয়ে দেওয়া হয়। তো সেরকম হলে আপনাকে তো মেনশন করে দিলে ওই কয়টাই লিখতে হবে, বেশি লেখার সুযোগ নাই। আর যদি কম থাকে, আপনারা 0.25 করে ধরে নিয়ে যত মার্কেট থাকে, ধরেন যদি 2 মার্কেট থাকে, 0.25 করে আপনি যদি ধরে নেন এক একটা পয়েন্টে, তাহলে হচ্ছে আপনি 7টা 8টা আপনি আপনার পছন্দ মতন বা যে কয়টা মনে করতে পারেন তখন সময় অনুযায়ী আপনি লিখবেন। বা হচ্ছে আপনি 0.5 করেও ধরতে পারেন। অন্যান্য প্রশ্নে সবগুলোতে যদি দেখেন যে পার পয়েন্টে 0.5 করে ধরছে, তাহলে যেগুলো আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়, উপরের দিকে যে বইয়ে অনেকগুলো পয়েন্ট দেওয়া যেসব প্রশ্ন থাকে, উপরের দিকে যে প্রশ্নগুলো পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টগুলো আপনারা মেনশন করার চেষ্টা করবেন। তো কমপ্লিকেশন কি কি হতে পারে, ব্রড হেডিং এ আমি 4টা লিখেছি, যেহেতু 2 মার্কের প্রশ্ন ছিল। ইনজুরি টু হেড ব্রেন অ্যান্ড স্কাল। ইনজুরি যদি হয় আপনার ডেলিভারির সময়, হেড আমরা জানি আফটার কামিং হেড থাকে, যেটা ডেলিভারির সময় হেডে বা ব্রেনে বা স্কালে ইনজুরি হতে পারে। ইনজুরি হলে আপনার ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হবে, বা স্কালের যে বোনস গুলো বাচ্চাদের অনেক সফট থাকে, তো ওগুলো ফ্র্যাকচার হয়ে যেতে পারে। বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, কেন কেন আহ এটা হচ্ছে কর্ড কম্প্রেশন হতে পারে ডেলিভারির সময়, কর্ড প্রলাপস হতে পারে, ফুডলিং ব্রিজ বা এগুলোর ক্ষেত্রে কর্ড প্রলাপসের একটা চান্স থাকে। প্রলংড লেবার হতে পারে, ব্রিচ ডেলিভারিতে প্রলংড লেবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা ডিলেড ডেলিভারি অফ হেড, এগুলোর ক্ষেত্রে বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। এছাড়াও বার্থ ইনজুরি হতে পারে, যেমন হচ্ছে হেমাটোমা ফর্মেশন হতে পারে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের উপরে। তারপর হচ্ছে ফ্র্যাকচার অফ ফিমার আর হিউমেরাস, আমাদের হ্যান্ডলিং যদি ঠিকঠাক মতন না হয়, সেক্ষেত্রে বাচ্চার হাত, ফিমার, এগুলো আপনার ফ্র্যাকচার হতে পারে হাড়গুলো। তারপর ভিসেরাল ইনজুরি হতে পারে, আমরা খুবই রাফ হ্যান্ডলিং করলে দেখা গেল স্প্লিন বা আমরা লিভার এটাতে ইনজুরি করে দিলাম, বা হচ্ছে এসব রাফ হ্যান্ডলিং এর জন্য লং টার্ম একটা নিউরোলজিক্যাল ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়া
লাস্টলি ইন্ট্রাপার্টাম ফিটাল ডেথও হতে পারে। এরপরে কোশ্চেন ছিল যে আফটার কামিং হেড ইন ব্রিজ, এটা ডেলিভারি ক্ষেত্রে দুইটা মেথডের নাম, দুইটাতে 1 1 করে 2 মার্ক ছিল। যেহেতু দুইটা মেথডের নাম জিজ্ঞেস করেছে, তাহলে হচ্ছে প্রথমে আপনারা লিখবেন যেটা আমরা করি, মেলার ফ্লেকশন অ্যান্ড শোল্ডার ট্রাকশন, আর সেকেন্ডলি ফোরসেপস ডেলিভারি। আপনাদের যদি এরকম মেনশন করে দেওয়া না থাকে, আপনারা বার্ন মার্শালস মেথড আপনারা উল্লেখ করতে পারেন, কিন্তু ওটা এখন আর করা হয় না, ওই মেথডটা না দিলেই ভালো। দুইটা মেথড যেহেতু উল্লেখ করেই দিয়েছিল, এর জন্য আমি ওইটা আর লিখিনি। 3 এখানে শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমি 4 নাম্বার সেগমেন্ট নিয়ে কথা বলবো। 4-এর 1 নাম্বারে ছিল এ 25 years old female primary gravida came to GOPD at her 12 weeks of pregnancy for ANC. Her ultrasonogram shows an adnexal mass 8 cm in addition to her pregnancy. মানে একটা 12 সপ্তাহ প্রেগনেন্সি নিয়ে একজন প্রাইমারি গ্র্যাভিড পেশেন্ট এসেছে আমাদের এএনসি ভিজিটে। তার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে তার প্রেগনেন্সি ছাড়াও অ্যাডেনেক্সাতে একটা 8 cm মাস নিয়ে এসেছে। এখন হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, আপনার ডায়াগনোসিস কি? এছাড়া হচ্ছে মেনশন 2 কমন টিউমার্স ইন প্রেগনেন্সি। দেখেন সেকেন্ড প্রশ্নে বলেই দিয়েছে যে দুইটা কমন টিউমার্স ইন প্রেগনেন্সি, তার মানে এটা ডায়াগনোসিস কি এটা কিন্তু বোঝা হয়ে গেছে। আপনার অ্যাডেনেক্সাতে যেহেতু ওভারি থাকে, ওভারিয়ান টিউমারের কথা বলছে। and enumerate 4 complications that may occur for this tumor during this pregnancy. 4টা কমপ্লিকেশন জানতে চেয়েছে এই টিউমারের জন্য। দেখেন এখানে কিন্তু আপনার একদম ক্লিন কাট, এখানে এক্সট্রা লেখার কিছু নাই। আপনার দুইটা টিউমারের নাম জানতে চাচ্ছে, 4টা কমপ্লিকেশনের নাম জানতে চাচ্ছে। এইসব ক্ষেত্রে যা আছে বইয়ে সেরকম যদি আপনার দুইটা পয়েন্টই থাকে বইয়ে, এভাবে তো লেখার সুবিধা। আর যদি না থাকে তাহলে আপনি সবচেয়ে মানে যেটা কমনেস্ট, আপনি একদম কমন পয়েন্ট বাদ দিয়ে, রেয়ারলি এটা হয়, লাস্টের পয়েন্টটা গিয়ে লিখে দিলেন, ওই ক্ষেত্রে কিন্তু মার্ক পাবেন না। আপনি 4টা লেখেন, 3টা লেখেন, যাই আসুক প্রশ্নে, যদি মেনশন করা থাকে আপনার সবচেয়ে কমন গুলো আগে লিখতে হবে। যদি মেনশন করা না থাকে কয়টা, সেক্ষেত্রে আপনি 7টা 8টা পয়েন্ট লিখছেন, আপনি লাস্টে রেয়ারলি আপনি ওগুলো অ্যাড করতে পারেন। কিন্তু যেখানে এরকম মেনশন করে দেওয়া আছে, আপনি এখানে কিন্তু আপনার মন মতন আমি একটা লাস্টের পয়েন্ট মনে পড়েছে ওটা লিখে দিলাম, ওই সব ক্ষেত্রে কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ম্যাডামদের কাছে যেসব চেক লিস্ট থাকে, মার্ক কিন্তু চেক লিস্ট অনুযায়ী হয়। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার তাহলে কি হবে? আমাদের সিনারিওতে দেওয়া ছিল একটা প্রাইমারি গ্র্যাভিডা পেশেন্ট, 12 উইকস প্রেগনেন্সি উইথ ওভারিয়ান টিউমার। কোশ্চেন 2-তে ছিল 2 কমন টিউমার্স ইন প্রেগনেন্সি। এটা বইয়ের একদম কোশ্চেন, বইয়ে দেওয়াই আছে এরকম লাইন ধরে যে সেরাস সিস্ট অ্যাডেনোমা এটা একটা টিউমার কমনলি পাওয়া যায়। এছাড়া সবচেয়ে মোস্ট কমন পাওয়া যায় হচ্ছে ডার্মাট সিস্ট। এখন ছিল হচ্ছে 4 কমপ্লিকেশনস দ্যাট মে অ্যারাইজ ফর দিস টিউমার ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কি কি কমপ্লিকেশন করতে পারে দেখেন। ইম্প্যাকশন লিডিং টু রিটেনশন অফ ইউরিন, আগেও একটা দেখেছিলেন যে রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাসে কি হয়, ওই ইউরেথ্রা প্রেসড হয়, প্লাস হচ্ছে ব্লাডারের নেক পিউবিক বোনের এগেনস্টে প্রেসড হয়। কারণ কি, এই ইউটেরাসটা রেট্রোভার্টেড থাকে, সার্ভিক্সটা পোস্ট ফরওয়ার্ড হয়। একই মেকানিজমে একটা আপনার যদি টিউমার থাকে, একটা বড় সাইজের টিউমার, সে হচ্ছে আপনার ইউরেথ্রার লুমেন সে ন্যারোইং করে দিবে প্রেস করে পিউবিক বোনের এগেনস্টে, প্লাস ব্লাডার নেকে প্রেস করে আপনার রিটেনশন অফ ইউরিন করতে পারে ইম্প্যাকশনের জন্য। এছাড়া মেকানিক্যাল ডিস্ট্রেস ইন প্রেজেন্স অফ লার্জ টিউমার, আপনার অলরেডি একটা ফিটাস আছে মায়ের ইউটেরাসে, তার উপরে আবার অ্যাডেনেক্সে তার একটা মাস, এই দুটার প্রেজেন্সে একসাথে লার্জ টিউমার আছে, এর জন্য মেকানিক্যাল ডিস্ট্রেস হতে পারে মায়ের। ম্যাল প্রেজেন্টেশন কেন? আমরা জানি যে প্রেজেন্টেশন, নর্মাল প্রেজেন্টেশন, এঙ্গেজমেন্ট, এগুলোর জন্য বাচ্চাকে পেলভিক ব্রিম দিয়ে পেলভিক ক্যাভিটিতে হেড এঙ্গেজ হতে হয়, তো ওই স্পেসটাই তো নাই। একটা লার্জ টিউমারের জন্য আপনার বাচ্চার স্পন্টেনিয়াস যে এঙ্গেজমেন্ট, বাচ্চার ওর ভার্সনের জন্য যে স্পেসটা, ওই স্পেসটাই তো দখল করে রেখেছে। এর জন্য ম্যাল প্রেজেন্টেশনও হতে পারে বাচ্চার, আর নন এঙ্গেজমেন্ট অফ ফিটাল হেড অ্যাট টার্ম। আর টার্মের সময় এটা বাচ্চাটা পেলভিক ব্রিমের ভিতর দিয়ে মাথা এন্টার করতে পারবে না, এর জন্য হেড এঙ্গেজড হবে না, বাচ্চার হেড ফ্লটিং থাকতে পারে। নেক্সট প্রশ্ন ছিল 4B, a 30 years old lady, para 1, at 30 weeks of pregnancy present with complaints of undue fatigue, palpitation and dizziness. On examination, this patient is moderately anemic. দেখেন মডারেট অ্যানিমিয়ার কথা বলেছে, and edema of lower limb.
On investigation, hemoglobin 8 gram per deciliter, ferritin level high. She is known case of thalassemia. দেখেন থ্যালাসেমিয়া বলেই দিয়েছে, আপনার কিন্তু আয়রন প্রোফাইল ওগুলো দেখার এখন প্রয়োজন নেই। তারপরেও দেখতে পারেন যদি আপনার আয়রন প্রোফাইলের কথা ডিটেইল যদি দেওয়া থাকে থ্যালাসেমিয়ার সাথে, সেক্ষেত্রে আপনার সাথে অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কথা বলতে পারে, কিন্তু ফেরিটিন লেভেল হাই দেখে আপনার ওইদিকে আর চিন্তা করতে হচ্ছে না। প্রশ্ন কি, হোয়াট ইজ আওয়ার ডায়াগনোসিস? সেকেন্ড প্রশ্ন, হোয়াট আর দ্য হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস ইন থ্যালাসেমিয়া? এন্ড থার্ড কোশ্চেন হচ্ছে মেনশন দ্য রিস্ক অফ ডেভেলপিং থ্যালাসেমিয়া ইন দ্য ফিটাস। ডায়াগনোসিস অলরেডি আমরা বলে ফেলেছি, সেকেন্ড গ্রাভিটা উইথ 30 উইকস অফ প্রেগনেন্সি উইথ মডারেট অ্যানিমিয়া ডিউ টু থ্যালাসেমিয়া। এরপরে প্রশ্ন ছিল থ্যালাসেমিয়ার হেমাটোলজিক্যাল ফাইন্ডিং কি কি। আমরা জানি সিবিসিতে এমসিভি লো থাকবে, এমসিএসসি নর্মাল থাকে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে তার পার্থক্যের জন্য আমরা বলে থাকি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে নর্মাল ক্ষেত্রে কি হয়, মেইন থাকে হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন টাইপ এ। হিমোগ্লোবিন A2 যেটা, এটা 2 to 3% থাকতে পারে। হিমোগ্লোবিন এফ খুবই নেগলিজিবল অ্যামাউন্টে থাকে, লেস দেন 1% এরকম। কিন্তু দেখেন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা অলমোস্ট অ্যাবসেন্ট বা এক্সট্রিমলি লো থাকে। হিমোগ্লোবিন A2 এটা বেড়ে যায়, 2 to 3 তো নর্মাল ক্ষেত্রে থাকে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আপনার একটু বেড়ে যেতে পারে 3.5 এর বেশি বা 4 to 10 এই রেঞ্জে যদি বলেন 4 to 10% মধ্যে থাকে। কিন্তু হিমোগ্লোবিন এফ এটা হচ্ছে এটা মেইন হিমোগ্লোবিন ইন কেস অফ থ্যালাসেমিয়া সিগনিফিকেন্টলি এলিভেটেড হয়, দেখেন 90 to 95% শুধু হিমোগ্লোবিন এফই থাকে। এরপর আমরা সিরাম আয়রন এবং টোটাল মানে আয়রন প্রোফাইল নর্মাল থাকবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এগুলি সবই নর্মাল থাকবে। সিরাম বিলিরুবিন কিছুটা রেজড হতে পারে 2 to 3 মিলিগ্রাম, আর মাইল্ড অ্যানিমিয়া থাকে। আর হচ্ছে পরে ছিল রিস্ক অফ ডেভেলপিং থ্যালাসেমিয়া ইন দিস ফিটাস। এটা সোজা কোশ্চেন, এটা আমরা আগেও পড়েছি পার্ট 1 এর সময়, যে এটা কি ধরনের থ্যালাসেমিয়া, একটা কিন্তু অটোজোমাল রিসেসিভ প্যাটার্ন ফলো করে। তো এখন মাটা যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট, এখন বাবা যদি জেনেটিক্যালি নর্মাল হয় তাহলে হচ্ছে থ্যালাসেমিয়া মেজর ডেভেলপ করার কোনো চান্স থাকে না, 0% চান্স থাকে। তবে সবগুলি মানে বাচ্চাদের ক্ষেত্রে 100% চান্স থাকে বিং ক্যারিয়ার। বাবা যদি ক্যারিয়ার হয় তাহলে 50% চান্স থাকে থ্যালাসেমিয়া মেজর হওয়ার এবং 50% চান্স থাকে বাবুদের ক্যারিয়ার হওয়ার। আর যদি বাবা যদি অ্যাফেক্টেড হন তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা রিসেসিভ, তাহলে 100% চান্স থাকে থ্যালাসেমিয়া মেজর হওয়ার বাচ্চাদের। এটা সোজা একটা প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন 4C, 20 years old lady developed high fever 103 degree Fahrenheit in 5th period following LSCS. সিজারিয়ান সেকশনের 5ম দিনে তার হাই ফিভার ডেভেলপ করেছে। এক্সামিনেশন করে আমরা পেয়েছি তার পালস 120 পার মিনিট, ব্লাড প্রেশার নর্মাল 120/80। What is your diagnosis? How will you diagnose puerperal sepsis clinically? And mention the principle of management of a case of puerperal sepsis. দেখুন আপনাদেরকে কিন্তু সেকেন্ড এবং থার্ড কোশ্চেনে অলরেডি ডায়াগনোসিস বলেই দিয়েছে। হ্যাঁ, ডায়াগনোসিস কি হবে? পুerperal sepsis। সেকেন্ড কোশ্চেন চেয়েছে ডায়াগনোস করব কিভাবে ক্লিনিক্যালি। তাহলে ক্লিনিক্যালি একটা পেশেন্টকে ডায়াগনোস করার জন্য আমরা প্রথমে কি করি, আমরা একটা পেশেন্ট আসলে তার হিস্ট্রি নেই, এরপর আমরা কিছু এক্সামিনেশনস করি। তাহলে হিস্ট্রিতে কি জিজ্ঞেস করবো, হিস্ট্রিতে পেশেন্ট এসেই আমাকে কি বলবে যে আমার জ্বর, যেহেতু তার হাই ফিভার তাহলে ফিভার উইথ চিলস, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, এবং তার লোকিয়াল ডিসচার্জের কথা যদি জিজ্ঞেস করি তখন হয়তো বলবে যে ম্যালোডোরাস লোকিয়াল ডিসচার্জ প্রেজেন্ট। এরপরে আমরা কি করি যে তার ডেলিভারির ব্যাপারে আমরা কিছু জিজ্ঞেস করি। তো যদি আপনাদেরকে এলএসসিএস এর কথা না বলে দেয় সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি হয়েছে কিনা বা এই ধরনের কোশ্চেন করতে পারেন। তো এলএসসিএস এর কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা প্রথমে যে মোড অফ ডেলিভারিটা জেনে নিলাম, সিজারিয়ান সেকশন। তাহলে তার সিজারিয়ান সেকশনটা কেন হলো? হতে পারে যে তার প্রম ছিল বা তার প্রোলংড প্রম ছিল, তার অবস্ট্রাক্টেড লেবার ছিল বা প্রোলংড লেবার ছিল, এসব হিস্ট্রি আমাদের নিতে হবে। দেখেন I will ask if there was a history of prom or was it prolonged. Prolonged prom এর ক্ষেত্রে অনেকক্ষণ ধরে যেহেতু মেমব্রেনটা রাপচার্ড থাকে সেখানে ইনফেকশন স্প্রেড করার চান্সটা বেড়ে যায়। 18 আওয়ার্স এর বেশি যদি রাপচার্ড মেমব্রেন হয় তাহলে এটাকে প্রলংড প্রম বলবো আমরা। তারপর তার ডেলিভারির সময় তাকে রিপিটেডলি ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হয়েছে কিনা, বা হচ্ছে পেশেন্ট যখন লেবারে ছিল তখন তাকে ভ্যাজাইনাল এক্সামিনেশনকে অনেক বারবার করা হয়েছে কিনা।
তারপর তার প্রলং বা অবস্ট্রাক্টেড লেবারের হিস্ট্রি আছে কিনা এটা জিজ্ঞেস করব। তারপর তার প্রি এক্সিস্টিং কোনো কন্ডিশন ছিল কিনা, প্রেগনেন্সির সময় তার হিস্ট্রি অফ অ্যানিমিয়া ছিল কিনা, বা তার কোনো ক্রনিক কন্ডিশন লাইক ডায়াবেটিস ছিল কিনা, বা পেশেন্ট কি অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড ছিল কিনা, এগুলো হিস্ট্রি নিব। তারপর তার পোস্টপার্টাম ইভেন্টেরও কিছু হিস্ট্রি নিব, যে তার রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন, এটা তো আর বোঝা যায় না যে তার ব্লিডিং কন্টিনিউ করেছে, আহ, বা হচ্ছে তার ওন্ড ইন্টিগ্রিটিটা কেমন, যেহেতু সিজারিয়ান সেকশন করা হয়েছে, তো তার লোকাল যে ওন্ড যে সিজারিয়ান সেকশনের ওন্ডটা, এটা কি ঠিক আছে কিনা, ড্রেসিংটা আমরা জিজ্ঞেস করি না যে ভিজে গিয়েছে কিনা, তো আমরা এটা খুলে দেখি যে ওটা লাল হয়ে গেছে কিনা বা ওটা সোয়েলিং আছে কিনা, এগুলো দেখে এগুলো জিজ্ঞেস করি। পেশেন্ট অনেক সময় এসে বলে যে এটা ভিজে গেছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে, বা ব্রেস্ট কোনো সিমটমস আছে কিনা, যে ব্রেস্টে আপনার পেইন বা ব্রেস্ট এনগর্জমেন্ট এসব কোনো সিমটমস আছে কিনা, এসব ব্যাপারে আমরা হিস্ট্রি নিব প্রথমে পেশেন্টের। এরপর আমরা যাব জেনারেল এক্সামিনেশনে। জেনারেল এক্সামিনেশনের জন্য আমরা প্রথমে দেখব পেশেন্টের টেম্পারেচার রেজড কিনা, 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি কিনা, পালস 90 বিটস পার মিনিটের বেশি কিনা, আর যদি সিভিয়ার কেস হয় তাহলে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগোস থাকতে পারে। আমরা এগুলো জেনারেল এক্সামিনেশনে দেখে এরপর আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাব, গিয়ে আমরা সিম্ফাইসিও ফান্ডাল হাইট দেখি ইউটেরাসের। সিম্ফাইসিও ফান্ডাল হাইট যদি আপনার পিউরপেরিয়াল যে ডেট এই অনুযায়ী যদি তার বেশি থাকে, আমরা বলবো সাবইনভুলেটেড টিউব ইউটেরাস। সেক্ষেত্রে ইউটেরাসটা সফট কিনা, টেন্ডার কিনা, আমাদের এগুলো দেখতে হবে, রিটেন প্রোডাক্ট আছে কিনা, এটা ডিটারমাইন করার জন্য। এছাড়া হচ্ছে আমরা পারাঅ্যাবডোমিনালি তার যে ওনটা আমরা দেখবো, ওন্ডের অবস্থা কি, রেড কিনা, সোলেন কিনা, ওখানে কোনো ওন্ড ইনফেকশন হয়েছে কিনা, সেটার সায়েন্স গুলো আমরা দেখবো। আর পারভেজাইনাল এক্সামিনেশনে আমরা দেখবো যে পেশেন্টের লোকিয়াল ডিসচার্জটা কেমন, এটা অফেন্সিভ কিনা, অনেক বেশি লোকিয়াল ডিসচার্জ যাচ্ছে কিনা, এগুলো। এখন দেখেন, আপনার যদি সিজারিয়ান সেকশনের কথা যদি উল্লেখ করে দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পারভেজাইনালি এপিসিওটমি ওন্ডের অবস্থা কি সেটার কথাও মেনশন করে দিতে হবে। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ পিউরপেরাল সেপসিস। ম্যানেজমেন্টের কথা যেহেতু, যদি এখানে যদি আগের সেগমেন্টে আপনাকে না চাইতো যে সাইন সিমটম বা এগুলো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু হিস্ট্রি থেকে শুরু করব। হ্যাঁ, হিস্ট্রি নিয়ে কিছু ছোট ছোট করে লিখতে হবে, আমাদের সময় যেহেতু কম পাওয়া যায় এবং মার্কও অত বেশি থাকে না, ছোট করে একটা দুইটা পয়েন্ট করে করে একটা দুইটা পয়েন্ট করে করে আমরা এটা লেখার চেষ্টা করব। দেখেন এখন জেনারেল, এখানে যেহেতু আমি আগেই হিস্ট্রি লিখে ফেলেছি, প্লাস হচ্ছে জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল, পার ভ্যাজাইনাল এগুলি মেনশন করে দিয়েছি, এগুলো আর এখানে আমরা মেনশন করব না, আমরা ডিরেক্টলি জেনারেল ম্যানেজমেন্ট থেকে শুরু করব। ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই রকম ম্যানেজমেন্ট হয়, জেনারেল ম্যানেজমেন্ট হয় এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট হয়। জেনারেল ম্যানেজমেন্টের জন্য আমরা আইসোলেশন করব পেশেন্টটাকে প্রথমে, কারণ পিউরপেরাল সেপসিসের পেশেন্ট আমরা অন্যান্য আর পেশেন্ট যারা পিউরপেরিয়ামে আছে তাদের সাথে একসাথে রাখলে, তো আমরা দেখা যায় যে ওই পেশেন্ট গুলো তার থেকে ইনফেক্টেড হয়ে যেতে পারে, এর জন্য তাকে আইসোলেট করে রাখবো। আমরা কিন্তু ওন্ড ইনফেকশনের পেশেন্ট গুলোকে আলাদাই রাখি। এরপরে হচ্ছে পেশেন্টটা যেহেতু জ্বর, তার দেখা যাচ্ছে যে সে অনেক সময় খেতে চায় না বা তার হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে থাকে পেশেন্ট গুলো, আমাদের এগুলো কিন্তু কারেকশন করতে হবে, অ্যাডিকুয়েট ফ্লুইড আর ক্যালোরি ইনটেক করাতে হবে পেশেন্টকে, নাহলে পেশেন্টের ইমিউনিটি ভালো কাজ করবে না। তার যদি অ্যানিমিয়া থাকে তাহলে অ্যানিমিয়া কারেকশন করব। তার যদি পেলভিক অ্যাবসেস ডেভেলপ করে, তাহলে অনেক সময় দেখা যায় যে রিটেনশন অফ ইউরিন হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটারাইজেশন করব। ক্যাথেটারাইজেশনে আরেকটা সুবিধা আছে যে আমরা অ্যাডিকুয়েট তাকে ফ্লুইড দিচ্ছি কিনা, এটা কিন্তু ইনটেক আর আউটপুটের চার্টটা মেনটেন করা যায় ক্যাথেটার করলে। এছাড়া হচ্ছে আমরা পেশেন্টকে খুব ক্লোজ মনিটরিং এর মাধ্যমে পালস, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, লোকিয়াল ডিসচার্জ, ফ্লুইড ইনটেক আউটপুটে যেটা বললাম ক্যাথেটারাইজেশন কেন ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো কিন্তু আমরা তাকে মনিটর করতে থাকবো। এছাড়া হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দিব, এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করব। জেন্টামাইসিন দিয়ে 2 মিলিগ্রাম/কেজি আইভি লোডিং ডোজ দিব। এরপরে আমরা মেনটেনেন্স করব হচ্ছে 1.5 মিলিগ্রাম/কেজি 8 আওয়ারলি। ক্লিন্ডামাইসিন দিব 900 মিলিগ্রাম আইভি 8 আওয়ারলি, অ্যান্ড মেট্রোনিডাজল ট্রিপল অ্যান্টিবায়োটিক আমরা দিব এখানে 500 মিলিগ্রাম আইভি 8 আওয়ারলি ফর অ্যাট লিস্ট 7 to 10 days আনটিল ইনফেকশন ইজ কন্ট্রোলড। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, স্পেসিফিক ম্যানেজমেন্ট আসলে অ্যাকর্ডিং টু কজ, এখানে যেহেতু কজের কথা বলেনি, আপনারা 2-3টা কজের কথা বলে যে এইসব ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট আমরা করতে পারি এরকম করে আপনারা বলে দিলেন। যেমন হচ্ছে যদি রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন থাকে সেক্ষেত্রে আমরা এটা ইভাকুয়েট করে দিব।
যদি পেলভিক অ্যাবসেস ডেভেলপ করে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা একটা অপটিমাম থ্রেশহোল্ড লেভেলে যখন তার ব্লাড স্ট্রিমে অ্যান্টিবায়োটিকটা লেভেল পৌঁছাবে তখন আমরা কলপোটমি করে দিব। এছাড়া হচ্ছে সিজারিয়ান সেকশনে যদি ওন্ড ইনফেকশন হয়, ওন্ড ইনফেকশনের জন্য আমরা যে ডেইলি ড্রেসিং করি, নেক্রোস্ট যে টিস্যুগুলি হয়ে যায়, নেক্রোস্ট মার্জিন, এই টিস্যুগুলো আমরা ডেব্রাইড করতে থাকি। তারপর যখন আমরা হেলদি টিস্যু দেখি তখন আমরা সেকেন্ডারি ইন্টেনশনে ওন্ড ক্লোজার করে দিই। এরপরে কোশ্চেন, এ মেল নিওনেট ডেলিভার্ড at term developed yellow discoloration of skin and mucous membrane on third day of puerperium. His bilirubin level is 11 milligram per dl. What is your diagnosis? Second question, what are the causes? And third question, how do you treat him? দেখেন এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, আগেও এই কোশ্চেনটা এসেছিল। তাই আমি বলবো যে মিড টার্মে কোশ্চেন রিপিট হয় না একদমই সেটা বলা যাবে না, একটা দুইটা কোশ্চেন এরকম একদম রিপিট করে দিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের যেটা করণীয় যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিক অ্যান্ড টপিক রিলেটেড অন্যান্য আশেপাশে যা আছে সেই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখবেন, ওখান থেকেই কোশ্চেন হয় বেশি, কিন্তু এরকম একদম রিপিট কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা ছিল হচ্ছে একটা মেল বেবি, সে হচ্ছে টার্মে ডেলিভারি হয়েছে, তারপর হচ্ছে তার স্কিন মিউকাস মেমব্রেনে ইয়েলো ডিসকালারেশন হয়েছে অ্যাট থার্ড ডে অফ পিউরপেরিয়াম, বিলিরুবিন লেভেল হচ্ছে 11 মিলিগ্রাম পার ডিএল। ডায়াগনোসিস কি হবে তাহলে আমাদের? থার্ড ডে অফ পিউরপেরিয়াম বলেছে, দেখেন উইদিন 24 আওয়ার্স অফ ডেলিভারি যদি তার জন্ডিস ডেভেলপ করে তাহলে আমরা বলি প্যাথোলজিক্যাল, যেহেতু থার্ড ডে তাহলে এটা নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিওনেট। এরপরে প্রশ্ন ছিল হোয়াট আর দ্য কজেস। কজেস কি? increased RBC volume and increased RBC destruction due to shorter lifespan. আমাদের আরবিসি ভলিউমটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে এবং তাদের লাইফ স্প্যান কম থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ আরবিসি ভলিউম এবং তাদের বেশি বেশি ডিস্ট্রাকশনের জন্য একটা জন্ডিস ডেভেলপ করতে পারে। তারপর ট্রানজিয়েন্ট ডিক্রিজড কনজুগেশন অফ বিলিরুবিন। তার ডিক্রিজড কনজুগেশন অফ বিলিরুবিন কেন হয়? আমাদের ইউরিডিন ডাইফসফোগ্লুকুরোনাইড গ্লুকুরোনাইজাল ট্রান্সফারেজ এনজাইম, অনেক বড় নাম তো প্যাচ লাগাই ফেলছি। এই এনজাইমটা করে কি, আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেশন করে, কনজুগেটেড বিলিরুবিনটা কিন্তু আমাদের হচ্ছে এক্সক্রিটেড হয় ইউরিন এবং স্টুল দিয়ে। তো যেহেতু এটার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য কনজুগেশনটা হচ্ছে না, এর জন্য হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনের লেভেল ব্লাডে বেড়ে যায়। ইনক্রিজড এন্টেরোহেপাটিক সার্কুলেশন। ইনক্রিজড এন্টেরোহেপাটিক সার্কুলেশন কেন হয়? যদি গাট মোটিলিটি কমে যায়। গাট মোটিলিটি কমে গেলে গাটে আমাদের যে এক্সক্রিটেড হতো যে বিলিরুবিনটা, সেই বিলিরুবিনটা এক্সক্রিটেড না হয়ে এন্টেরোহেপাটিক সার্কুলেশন দিয়ে আবার হচ্ছে সার্কুলেশনে এন্টার করে, এর জন্য হচ্ছে বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। তারপর ডিক্রিজড হেপাটিক এক্সক্রিশন, এই যে এন্টেরোহেপাটিক সার্কুলেশন কমে গেলে হেপাটিক এক্সক্রিশন কমে যাচ্ছে। আর ডিক্রিজড লিভার আপটেক অফ বিলিরুবিন, একটা লাইগ্যান্ডিন নামের একটা ট্রান্সফার প্রোটিন থাকে, ওইটার অ্যামাউন্ট যদি কমে যায় সেক্ষেত্রে লিভারে বিলিরুবিনটা পৌঁছায় না, লিভারে বিলিরুবিনের আপটেক কমে যায়, সেজন্য হচ্ছে কনজুগেশন কমে যায়, কনজুগেশন না হলে তো এক্সক্রিশন কমে যায়। এভাবে বডিতে আলটিমেট হচ্ছে মেকানিজম হচ্ছে বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে, আনকনজুগেটেড বিলিরুবিনটা। থার্ড কোশ্চেন ছিল যে এটার ট্রিটমেন্ট কি হবে, হাউ ডু উই ট্রিট হিম। দেখেন ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। প্রথম পয়েন্ট আপনার এটা লিখতেই হবে যে নো স্পেসিফিক ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড। আমরা কি করব? আমরা বাচ্চাকে ফ্রিকোয়েন্ট ফিডিং দিব। ফ্রিকোয়েন্ট ফিডিং দিলে ইম্পর্টেন্সটা কি এটার, যে আপনার গাটের মোটিলিটিটা বাড়বে, এন্টেরোহেপাটিক সার্কুলেশনে আবার বিলিরুবিন আপটেকটা কমবে, আপটেক কমলে বাচ্চার এক্সক্রিশন বেশি হবে, আপটেক কম হবে, এর জন্য হচ্ছে এই জন্ডিসটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কেয়ারফুল অবজারভেশন ইজ রিকোয়ার্ড, আমরা কেয়ারফুলি অবজার্ভ করব। আর যদি প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে মেইনলি এটা লাগে যে আমরা অবজারভেশনে দেখি যে বিলিরুবিন লেভেল নিয়ার ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে, এবং সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে ফেনোবারবিটন এবং ফটোথেরাপি ইজ কোয়াইট ইউজফুল। নর্মাল ক্ষেত্রে আমরা দেই না, যদি ক্রিটিক্যাল লেভেলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইগুলো লাগবে। যেহেতু প্রশ্নের পয়েন্ট একটু বেশি, নাম্বার একটু বেশি থাকে, 2 মার্ক থাকে, সেক্ষেত্রে এগুলো একটু মেনশন করে দিবেন।
লাস্ট প্রশ্ন, a 30 years old multiparous woman with known case of diabetes mellitus type 2 came to a prenatal clinic. এই প্রশ্নটা দেখেন সবকিছু আপনাকে মেনশন করে দেওয়া আছে। একটা 30 ইয়ার্স ওল্ড একজন মাল্টিপ্যারা ওমেন আসছে ডায়াবেটিস টাইপ 2 নিয়ে, অলরেডি ডায়াগনোসড উনি। ওনাকে বলেছে যে 5টা প্রি কনসেপশনাল কাউন্সিলিং আপনাকে বলতে হবে, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেনে নেম 6 ফিটাল কমপ্লিকেশনস, আর নাম্বার 3তে মেনশন 4 ম্যাটারনাল কমপ্লিকেশনস। তো এখানে হচ্ছে আপনার বাড়ানো কমানোর কিছু নেই, যা চেয়েছে তাই অ্যান্সার করতে হবে। 1 নাম্বার কোশ্চেনে যাই আমরা, 5টা প্রি কনসেপশনাল কাউন্সিলিং। দেখেন, যেহেতু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা অলরেডি ডায়াগনোসড কেস, তখন আমাদের কি করতে হবে, আমাদের অপটিমাল একটা গ্লাইসেমিক কন্ট্রোল প্রেগন্যান্সির আগেই আমাদের এটা মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে তখন কনজেনিটাল ম্যালফরমেশনের রিস্ক বেড়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা HbA1c লেভেল লেস দেন 6.5 বা যতটুকু নর্মাল, অ্যাজ ক্লোজ টু নর্মাল অ্যাজ পসিবল আমরা নেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা সুইচিং ফ্রম ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, যদি এটা কন্ট্রাইন্ডিকেটেড থাকে, যেমন আমরা জানি মেটফরমিন নেওয়া যায় প্রেগনেন্সিতে, ওইটা না, যেসবগুলো প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড ওগুলো যদি পেশেন্ট আগে থেকে পেয়ে থাকে, যেহেতু সে ডায়াবেটিস টাইপ 2 এর পেশেন্ট, তখন সেই হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলি ওরাল থেকে আমরা ইনসুলিনে কনভার্ট করব। আর উনি যদি অলরেডি কোনো টেরাটোজেনিক মেডিকেশন পেয়ে থাকেন ওনার অন্যান্য কোনো ডিজিজের জন্য, সেই ড্রাগগুলো আমরা ডিসকন্টিনিউ করব। এছাড়া হচ্ছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, আমরা হাই ডোজে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন শুরু করব 5 মিলিগ্রাম পার ডে, এটা হাই ডোজ। এটা হচ্ছে অ্যাটলিস্ট 3 মান্থ প্রায়র। আমি ধরেন এখন প্রেগনেন্সি যখন থেকে আমি চাচ্ছি তার 3 মাস আগে থেকে এই ফলিক অ্যাসিডের হাই ডোজে আমাদের খেয়ে যেতে হবে, টু রিডিউস নিউরাল টিউব ডিফেক্টস ইন ফিটাস। এছাড়া হচ্ছে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করব। আমরা হেলদি একটা বিএমআইতে আমাদের বিএমআই অ্যাচিভ করতে হবে থ্রু ডায়েট বলেন বা এক্সারসাইজ বলেন। এই হেলদি বিএমআই থাকলে কি আপনার প্রেগনেন্সি আউটকামটা ভালো হয়। কারণ হচ্ছে আপনার হচ্ছে ধরেন একটা কনজেনিটাল ম্যালফরমেশনের তো রিস্ক থাকেই, সাথে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে রিকারেন্ট প্রেগনেন্সি লস বা ফার্স্ট ট্রাইমাস্টারে অ্যাবর্শন হয়ে গেল, এই ধরনের জিনিসগুলো কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে কমন। তো আমাদের প্রেগনেন্সি আউটকাম যদি আমরা ভালো করতে চাই, আগে থেকে ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, করে হেলদি বিএমআইতে নিয়ে আসতে হবে, তারপরে আমরা প্রেগনেন্সির জন্য চেষ্টা করব। এরপরে তাছাড়াও আমাদের হচ্ছে এন্ড অর্গান যেসব ড্যামেজ থাকতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং কার্ডিওভাস্কুলার হেলথের কি অবস্থা, এগুলি আমাদের কিন্তু আগে স্ক্রিনিং করে এভালুয়েট করে নিতে হবে। এরপরে কোশ্চেন ছিল যে 6টা ফিটাল কমপ্লিকেশনস। ফিটাল কমপ্লিকেশনস কি হতে পারে, দেখেন ফিটাল ম্যাক্রোসোমিয়া হতে পারে 40 to 50% কেস, বাচ্চাটা সাইজে বড় হয়ে যাবে। কনজেনিটাল ম্যালফরমেশনের কথা অলরেডি বলেছি, 6 to 10% কেসে। আপনারা একটা কনজেনিটাল ম্যালফরমেশনের যখন পড়বেন একটা চার্ট আছে, দেখবেন যে মেইনলি হয় কার্ডিওভাস্কুলার, এএসডি, ভিএসডি, ওখান থেকে কিন্তু এবার এসবিও এসেছে। তো আপনারা ওই কনজেনিটাল ম্যালফরমেশনের যে চার্টটা ওইটা পড়ে ফেলবেন। বার্থ ইনজুরিস হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া, একটা বড় বাচ্চা ডেলিভারির সময় একটা বার্থ ইনজুরি, বোথ মায়ের বাচ্চার দুজনেরই। মায়েরও ডেলিভারির সময় পেরিনিয়াম বা জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি হতে পারে, বাচ্চার ক্ষেত্রে শোল্ডার ডিস্টোসিয়া, বাচ্চা ডেলিভারির সময় দেখা যায় যে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, ওর অন্যান্য নার্ভ ইনজুরি হতে পারে, তারপর হচ্ছে আপনার ফ্র্যাকচার হতে পারে। এই ধরনের ইনজুরিগুলি বাচ্চাদের ক্ষেত্রে কমন, এই জিডিএম এর বাচ্চাদের, বড় বাচ্চা ম্যাক্রোসোমিক বাচ্চাদের ক্ষেত্রে। গ্রোথ রেস্ট্রিকশন আমরা তো বলতেছি যে ফিটাল ম্যাক্রোসোমিয়া, আবার গ্রোথ রেস্ট্রিকশন কেন হবে, দেখেন অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটারনাল ভাস্কুলোপ্যাথি। যদি মায়ের ভাস্কুলোপ্যাথির সাথে থাকে, মায়ের ভাস্কুলোপ্যাথি কোন ক্ষেত্রে, দেখেন যে আমরা জানি যে ডায়াবেটিসের মায়ের প্লাসেন্টাটা হাইপার প্লাসেন্টোসিস হয় ডিএম এর মাদার বা জিডিএম এর মাদারদের ক্ষেত্রে। তো সেই হাইপার প্লাসেন্টোসিস থেকে কিন্তু প্রি এক্লাম্পসিয়ার একটা চান্স থাকে। তো যেসব মায়েদের প্রি এক্লাম্পসিয়া হয় আমরা জানি তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ রিটার্ডেশন থাকে, কারণ ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থেকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতে পারে, ফিটাল ডেথ হতে পারে। ফিটাল ডেথ কেন হয় এগুলো একটু পড়ে রাখবেন, যে বাচ্চার যে আমাদের গ্লাইকেটেড হিমোগ্লোবিন, এগুলির কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নর্মাল হিমোগ্লোবিনের মতন হয় না, কম থাকে।
কম থাকায় ফিটাল হাইপোক্সিয়া ডেভেলপ করে, হাইপোক্সিয়া থেকে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে বাচ্চার কিন্তু ফিটাল ডেথ হতে পারে, নিয়ার টার্মে গিয়ে বাচ্চাগুলি খারাপ হয়ে যায়। লাস্ট প্রশ্ন ছিল 4টা ম্যাটারনাল কমপ্লিকেশন। এখানে আমি 5টা লিখছি, আপনারা হচ্ছে চাইলে অ্যাবর্শন এবং প্রিটার্ম লেবারটা একসাথে দিয়ে দিতে পারেন। দেখেন আমি 3টা ভাগে লিখেছি, ডিউরিং প্রেগনেন্সিও দিয়েছি, ডিউরিং লেবার, ডিউরিং পিওপেরিয়াম। আপনারা যখনই কোনো কমপ্লিকেশন পড়বেন এরকম করে দেখবেন অনেকগুলো ক্ষেত্রে এরকম আছে যে প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন, লেবারে কিছু কমপ্লিকেশন, পিওপেরিয়ামে কিছু কমপ্লিকেশন এরকম, এবং পিওপেরিয়ামে কমপ্লিকেশন গুলি খুব সুন্দর করে যে সাব ইনভুলেশন, ল্যাকটেশন ফেলিওর, পিওপেরিয়াল সেপসিস এরকম এরকম করে লেখা যায়। আপনারা এভাবে ভাগ ভাগ করে ফেলবেন, তাহলে পড়াটা আপনাদের সুবিধা হয়ে যাবে। দেখেন মায়ের কমপ্লিকেশন ডিএম এর ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সিতে কি হয়, অ্যাবর্শন হতে পারে, আমি বলেছি যে অ্যাবর্শনও হয়, প্লাস হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লসের ক্ষেত্রে দেখবেন যে ডিএম আছে এই কজের মধ্যে, বা প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। প্রি এক্লাম্পসিয়ার একটা ই বার্নিং একটা ইস্যু মায়ের জিডিএম বা ডিএম এর মাদারদের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি হাইপার প্লাসেন্টোসিস হয়, প্লাসেন্টার ইনভেশনটা ভালো হয় না, তখন হচ্ছে যে সেকেন্ড ওয়েভ অফ প্লাসেন্টাল ইনভেশনটা হ্যাম্পার্ড হলেই তো এটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। এছাড়া হচ্ছে ডিউরিং লেবার প্রলংড লেবার হতে পারে, যে বাচ্চা ম্যাক্রোসমিক বাচ্চার ক্ষেত্রে এটা ডেলিভারি হতে দেরি হয়, প্রলংগেশন অফ লেবার হতে পারে। ইনক্রিজড চান্স অফ অপারেটিভ ইন্টারভেনশন হতে পারে। আরো অনেক কিছু আছে, অনেকগুলো কজ আছে, অনেকগুলো ম্যাটার্নাল কমপ্লিকেশনস আছে, আপনারা সবই দেখে রাখবেন, কারণ সব সময় কিন্তু আপনাদেরকে 4টা 5টা এরকম বলে দিবেন, আপনাদের সব মানে বেশি করে জানা থাকলে তখন অ্যান্সার করতে সুবিধা হয়। আর ডিউরিং পিউরপেরিয়াল সেপসিস যে কোনো সময় আপনার ডিউরিং প্রেগনেন্সির সময় ইনফেকশনের চান্স বেড়ে যায়, পিউরপেরিয়ামের সময় যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট ইনফেকশনের চান্স সবসময় বেশি থাকবে, পিউরপেরিয়াল সেপসিস ডেভেলপ করে একটা চান্স থাকে। এটাই আমার লাস্ট ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো করে প্রিপারেশন নেন, আশা করি আপনাদের পরীক্ষা সবার অনেক ভালো হবে। আর আমাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস।